question number 9. The question number 19 বলছে four thin uniform rods each of length L and mass M are joined to form a square and the moment of inertia বার করতে বলেছে এটা। তো নরমালি আমরা জানি যে আমাকে যদি এরকম ভাবে একটা স্কয়ার মানে চারটে রড আছে প্রত্যেকটা লেংথ L, সো এটা একটা স্কয়ার ফর্ম করেছে মানে জাস্ট লাইক দিস। মানে আমি এটা যদি একটু টেনে আনি তাহলে এখান থেকে না দেখিয়ে তাহলে একটু সুবিধা হয়। এনিওয়ে দাঁড়া, ফর এক্সাম্পল আমি এটা কেটে আনছি এই প্রবলেমটা। সো দিস প্রবলেম আই এম কাটিং ওভার হিয়ার। তো এবার দেখতে একটু সুবিধা হবে, ঠিক আছে? সো এটা অনেক ক্লিয়ার কাট ভিশনটা পাওয়া যায়। সো প্রবলেম নাম্বার 19 হোয়াট ইজ মেনশনড ওভার হিয়ার, যে তোকে বলেছে ফোর থিন রড, এটা দিয়েছে। আগে দেখ এটা প্রত্যেকে আমার মনে হয় দেখতে পাচ্ছিস, আমি প্রবলেমটা এখানে রাখলাম। বলছে four thin rod uniform rods each of length L and mass M are joined to form a square. তো এটার যে মানেটা দাঁড়ায় তার মানেটা হচ্ছে বেসিক্যালি আমার চারটে রড দিয়ে একটা স্কোয়ার ফর্ম করা হয়েছে। তার মানে ধরা যাক স্কোয়ারটা এরকম, মানে আমি কথার কথা বলছি যে ফর এক্সাম্পল আমি একটা স্কোয়ার ফর্ম করেছি চারটে রড দিয়ে। তো ধরা যাক এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে, আর এরকম একটা রড আছে। এখন এটা দিয়ে একটা স্কোয়ার ফর্ম করা আছে, দ্যাট মিন্স দিস ইজ এ বি সি ডি। সো দিস ইজ এ স্কোয়ার হুইচ ইজ বিন ফর্মড। এখন ওরা বলেছে যে এই পার্টিকুলার কেসে ওরা এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে বলে দিয়েছে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে এগেইনস্ট দ্য ডায়াগোনাল। ডায়াগোনাল মানে দুটো ডায়াগোনাল হয়, সাপোজ আমি এইখানে একটা ডায়াগোনাল আছে আর এখানে একটা ডায়াগোনাল যাবে, দুটো ডায়াগোনাল এখান দিয়ে মুভ করতে পারে। তাহলে ডায়াগোনাল দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা হবে, সো দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ সাপোজ ও। তো ওরা বলছে এই ডায়াগোনালটার রেসপেক্টে, মানে আমি যদি স্কোয়ারটাকে এইভাবে রোটেট করাই সাপোজ এইভাবে, তাহলে একটা রোটেশন হবে। দ্যাট মিন্স সেক্ষেত্রে আমার রোটেশনটা কিরকম আসছে না, সেক্ষেত্রে রোটেশনটা এরকম হবে, মানে এইটা এইভাবে রোটেট করবে। সো দিস ইজ দ্য ওয়ে ইট উইল রোটেট, মানে স্কোয়ারটা যেটা রোটেট করবে সেটা এই প্রসেসে রোটেট করতে পারে, এইভাবে জিনিসটা রোটেট করবে স্কোয়ারটা। ক্লিয়ার? আরেকটা হতে পারে এইখানে যে অ্যাক্সিসটা আছে দিস পার্টিকুলার এগেইনস্ট দিস অ্যাক্সিস, এটা এইভাবে রোটেট করতে পারে, মানে এটা এইদিকে। সো দ্যাট মিন্স ইন দিস পার্টিকুলার কেস আমার ওটা রোটেশন হবে, সেই রোটেশনটা হবে তাহলে এই প্রসেস, এইভাবে রোটেশনটা হবে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি এরকম ভাবে রোটেশনটা হতে পারে। তাহলে দুরকম প্রসেসে রোটেশনটা পসিবল, এটা বোঝা গেল। এবার এই যে মানে ওরা যেটা বার করতে বলেছে এই যে জেড অ্যাক্সিস এর ফান্ডা, তার মানে আমার বেসিক্যালি এইটাকে অ্যাক্সিস করে যখন ঘুরছে তার মানে এটার এগেইনস্টে আমার একটা মোমেন্ট অফ ইনারশিয়া বেরোবে। তো সেইটাকে আমি একটা নিলাম I1, এটার এগেইনস্টে আমার একটা বেরোবে, সেটাকে আমি নিলাম I2। তো এখানে টোটাল যে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য রড যেটা হবে সেটা হবে বেসিক্যালি I1 প্লাস I2, এই দুটো মিলিয়ে হবে। এখন এইটার লেংথ যেটা আছে সেই লেংথটা হচ্ছে L, এটার লেংথ যেটা আছে সেটার লেংথ হচ্ছে L, বিকজ দিস ইজ এ স্কোয়ার। তো এটার লেংথ আছে L, এটার লেংথ হচ্ছে L, প্রত্যেকটা লেংথ L দিয়ে দিয়েছে। এবার এখানে এই I1 and I2 এই ভ্যালুটা বেসিক্যালি সেম হবে, কারণ দুটোই মোমেন্ট অফ ইনারশিয়াটা করা হচ্ছে একটা স্কোয়ারের ক্ষেত্রে যদি করা হয় তাহলে ডায়াগোনালের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়াটা নেওয়া হয়েছে, সেই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। তো আমাকে যেটা বার করতে হবে এই সেন্টারটা যেটা আছে, মানে সেন্টার অফ মাসটা যেটা হচ্ছে, মানে এই পার্টিকুলার পয়েন্ট যেটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি দেখ এই রডটা সেন্টার অফ মাসটা এখানে আছে। সো এই প্রতিটা রডের সেন্টার অফ মাস একটার এখানে আছে, একটার এখানে আছে, একটার এখানে আছে, একটার এখানে আছে, এই পয়েন্টগুলোতে সেন্টার অফ মাসটা লোকেটেড। কিন্তু আমাকে ওরা সেটা বার করতে বলেনি, আমাকে বলেছে যে ডায়াগোনাল যেটা আছে তার রেসপেক্টে এই চারটে রড দিয়ে যে স্কোয়ারটা ফর্ম করা হয়েছে সেইটার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে। এবার যেখানে ভুলটা হয় যে আজকে এখানে কিন্তু এগুলো রড বলেছে, মানে এই যে স্পেসটা আছে, আমি আই এম টকিং অ্যাবাউট দিস ইয়েলো স্পেস, এই স্পেসটা কিন্তু সলিড না, এই স্পেসটা কিন্তু ব্ল্যাঙ্ক।
এই স্পেসটা কিন্তু অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক, ফাঁকা আছে, কারণ ওটা চারটে কর্নারে চারটে রড দিয়ে আটকানো আছে একটা ফ্রেম। এবার সেই ফ্রেমটা মানে ধরা যাক এরকম একটা রেক্ট্যাঙ্গেল, এটা যদি স্কোয়ার হতো, ধরা যাক আমি এরকম ভাবে দেখাচ্ছি যে ফর এক্সাম্পল এটা একটা স্কোয়ার, কথার কথা বলছি, একটা ফিটজিন মিডিয়া, এটা একটা স্কোয়ার। এবার এখানে একটা ডায়াগোনাল বরাবর এরকম ভাবে একটা ডায়াগোনাল গেছে, আর এখান দিয়ে আর একটা ডায়াগোনাল। এবার এটা কিভাবে রোটেট করছে না, এটা এই ফর্মে রোটেট করছে, মানে ডায়াগোনাল বরাবর এরকম ভাবে রোটেট করতে পারে, অথবা এটা এইভাবে রোটেট, মানে অ্যাক্সিসটা এইভাবে গেছে। সো এইভাবে জিনিসটা রোটেট করতে পারে ডায়াগোনালকে করে, অথবা এই সাইডে এরকম থাকলে এটাকে ডায়াগোনাল করে এরকম ভাবে রোটেট করতে পারে। তো এখন এইভাবে যখন রোটেট করছে দুটো ডায়াগোনাল, আমি যেটা দেখালাম যে এই পার্টিকুলার পোর্শনে এইদিকে একটা রোটেশন হতে পারে, এইদিকে একটা রোটেশন হতে পারে, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট যেটা, তার মানে এটা বুঝে যাবে যে তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা লাগলো বেসিক্যালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়েই হবে ফান্ডাটা, কারণ আমার এই ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে দিয়ে যে অ্যাক্সিসটা গেছে তার রেসপেক্ট এটা জাজ করতে। তো ফার্স্টে কি হবে, প্রত্যেকটা রডের তোকে বার করে নিতে হবে যে কত আসছে। তো দেখ ফার্স্টের রডটা নর্মালি যদি এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতো, মানে আমার যদি অ্যাক্সিস অফ রোটেশনটা তো অ্যাকচুয়ালি এখান দিয়ে গেছে, তো আমার যদি সেন্টার অফ অ্যাক্সিস মানে এইটার মধ্যে দিয়ে যদি অ্যাক্সিস অফ রোটেশনটা যেত সাপোজ, তো ইন দ্যাট পার্টিকুলার কেসে আমার কি হতো, আই অফ এডি যেটা হতো, সেই আই অফ এডিটা আমার হয়ে যেত ml স্কয়ার বাই 12, কারণ এটাই আই অফ এডি। নর্মালি একটা যদি রড থাকে, সাপোজ আমরা জানি রডের যদি সেন্টার পয়েন্টে দিয়ে এটাকে এরকম ঘোরানো হয়, আর রডটার লেংথ যদি এল হয়, তাহলে আলটিমেটলি আই বিকামস ml স্কয়ার বাই 12 হবে। এবার এখানে এই পয়েন্টটা থেকে, দ্যাট মিনস ফ্রম দিস পার্টিকুলার পয়েন্ট, এইখানে যে পয়েন্টটা আছে সেখান থেকে আমায় এইখানে যেতে হবে। তো এখানে যাওয়া মানে এই ডিস্টেন্সটা কত আসছে, এই ডিস্টেন্সটা হচ্ছে l/2, এইটুকু আসছে। তাহলে আমি কি করব, এইখানে এটা লিখবো আই অফ এসি যেটা বার করছি, সেই আই অফ এসিটা এসে যাবে ml স্কয়ার বাই 12 প্লাস ml স্কয়ার বাই 4। এটা কি করে এলো, এই পোর্শনটা এলো আমার, এইটা হচ্ছে বেসিক্যালি আই, আর এইটা হচ্ছে md স্কয়ার। এই ফর্মুলা থেকে আই এসিটা বেরোলো। তো md মানে কোনটা, d মানে হচ্ছে এইটুকু লেংথ, দ্যাট মিনস দিস পার্টিকুলার লেংথ ইজ দ্য d। এই যে এখান থেকে এইটুকু লেংথ তুই দেখতে পাচ্ছিস, এই লেংথটাই হচ্ছে অ্যাকচুয়ালি d, দিস লেংথ ইজ d। সো ইউ আর গোয়িং টু গেট দিস থিংস। এবার যদি তুই এটা এলসিএম করিস, তাহলে এটা 12 এসে যাচ্ছে, ml স্কয়ার তুই কমন নিয়ে নিলি, তাহলে এখানে তোর আসছে 1 আর এখানে আসছে 3, তার মানে টোটাল জিনিসটাই তো দাঁড়াচ্ছে ml স্কয়ার 4 ml স্কয়ার বাই 12, তুই কেটে দিলি, তাহলে এখান থেকে তুই পেলি 3, তাহলে এটা হয়ে গেল ml স্কয়ার বাই 3, এটা এল। এবার এটা কার জন্য এলো না, এটা বেসিক্যালি আইএসি এর জন্য এলো, মানে একটা পার্টিকুলার এর জন্য এসছে। এবার যদি একটার জন্য আসে, তাহলে বেসিক্যালি চারটে আছে, তার মানে আমাকে কি করতে হবে, আই টোটালটা যদি বার করতে হয়, so ultimately it comes down to I of AC plus I of AB plus I of BC plus I of DC. So তুই চারটে টোটালটা অ্যাড করে দে। So if you add this total, তার মানে হচ্ছে 4 into ml square by 3, তোর অ্যান্সার মিলে গেল। So you can say option 3. তো আমরা বেসিক্যালি কি করলাম, যে এক একটা রডের ফার্স্ট আমরা বার করলাম, এই রডটা যদি এইখানে করে ঘুরতো, মানে এটার যদি অ্যাক্সিস অফ রোটেশনটা এরকম যেত, তাহলে তার হোয়াট উড বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলাম এই রডটা। এখন এই সেন্টারটা মানে সেন্টার অফ মাসের যে লোকেশন আছে, দ্যাট লোকেশন অফ দ্য সেন্টার অফ মাস হ্যাজ বিন শিফটেড ফ্রম দিস পজিশন টু দিস পজিশন, কারণ আমার অ্যাক্সিস অফ রোটেশনটা এখন এসি আছে এন্ড নট দিস লাইন। তো এসি যদি হয়ে যায় একটা ডায়াগোনালের ক্ষেত্রে, তাহলে আমি এইভাবে জিনিসটা বার করতে পারি যে এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে নিয়মটা হচ্ছে আই মানে যেটা অ্যাকচুয়াল রডটার, তার সাথে এমডি স্কয়ার অ্যাড করো। এমডি স্কয়ার মানে আমার কতটা সেন্টার অফ মাসটা শিফট করেছে। সো ডি ডিস্টেন্স শিফট করেছে, মানে l/2 শিফট করেছে। তো l/2 means basically md square means it will come down to m into l square by 4. So you add this center of mass এর জন্য মিড পয়েন্ট দিয়ে গেলে একটা রডের যেটা হয় সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া ml square by 12, তার সাথে তুমি অ্যাড করো ml square by 4. If you add these two,
then you are going to get ml square by 3. But that is only for this rod. Now you are having another 3 rods, so প্রত্যেকটার ক্ষেত্রেই same হবে কারণ it is a square. So that's why ultimately if you multiply it with these things, you are going to get 4 into ml square by 3. তো এই টাইপের প্রবলেমস গুলো জেনারেলি আসে, যে মানে একটুখানি অন্য ধরনের নয়। এটা যদি স্কোয়ার হতো স্যার তাহলে কিন্তু এটা আলাদা হতো। এবার স্কোয়ার হলে কি হবে আর এটা হলে কি হবে? স্কোয়ার মানে হচ্ছে এটা ল্যামিনা, যদি হতো, এটা ল্যামিনা নয়, বিকজ দিস ইয়েলো স্পেস আর কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। এটা অ্যাকচুয়ালি 4টে রডকে এইভাবে রেখে দেওয়া হয়েছে। 4টে রডকে রেখে দিয়ে একটা স্কোয়ারের মতো ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে যার মিডল মাঝের পোর্শনটা ব্ল্যাঙ্ক। সো দে হ্যাভ আস্কড now the axis of rotation is going through this particular এইরকম ভাবে গেছে, মানে along the diagonal axis of rotation গেছে, because along the diagonal যদি যায় তাহলে আমায় দেখতে হবে মিড পয়েন্ট দিয়ে গেলে কি হতো আর কতটা সেন্টার অফ মাসটা শিফট করেছে। সো from this particular point center of mass is shifted to the point O. সো এতটা শিফট করেছে। সো নাও আমি কি করলাম, আই এর ভ্যালুটা লিখলাম ml স্কয়ার, মানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করলাম, ml স্কয়ার বাই 12 প্লাস আই উইল রাইট ডাউন md স্কয়ার। সো md স্কয়ার ভ্যালু ইজ দিস, d এর ভ্যালুটা ন্যাচারালি l বাই 2 হবে। সো l বাই 2 এর ভ্যালুটা বসিয়ে দিলে ইউ আর গোইং টু গেট দিস থিংস। তো একটা রডের পেয়ে গেলে, এবার 4টে রডের ক্ষেত্রে সিমেট্রিক আছে, সো ন্যাচারালি ইট উইল বি মাল্টিপ্লাইড বাই 4 এন্ড ইউ আর গোইং টু গেট দ্য অ্যানসার অফ দিস পার্টিকুলার কোয়েশ্চেন্স। এইভাবে তুই জিনিসটা বার করিস। এবার ধরা যাক এই অঙ্কটাতে আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি কি হবে। ধর এটা গেল এই অঙ্কটা, এবার এই অঙ্কটাকে চেঞ্জ করা হলো কিরকম ভাবে? স্যার এই যে ইউনিফর্ম রড কথাটা বলেছিল না, এই ইউনিফর্ম রডটা দিল না, বা এই ইউনিফর্ম রডটা দিল, দিয়ে এটাকে কি করলো একটা মানে করে দিল, মানে ট্রায়াঙ্গেল টাইপের করে দিল, মানে এরকম এরকম শেপের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করলো, যার এটা আছে, এটা আছে, এটা আছে, তিনটে, আর মিডল পয়েন্ট একটা তৈরি করলো, বললো আমার অ্যাক্সিস অফ রোটেশনটা ইট হ্যাজ পাস থ্রু দিস, এইভাবে অ্যাক্সিস অফ রোটেশনটা পাস করেছে, এটা চারিদিকে এটা ঘুরছে। সো দ্যাট মিনস এই যে আপনার এই রডের এই জিনিসটা আছে, এটা এইভাবে এইভাবে ঘুরছে, মানে ওই জিনিসটা এরম 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 ভাবে ঘুরছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? যেখানে কিনা প্রত্যেকটা রডের যে মাস আছে সেই মাসটা হচ্ছে এম, এটার মাস এম, এটার মাস এম। তো আমরা এবার দেখবো যে আজকে আমাকে স্কোয়ারের ফ্রেম দিয়েছে, কালকে আমাকে স্কোয়ার না দিয়ে হেক্সাগন দিতে পারে, কালকে আমায় ট্রায়াঙ্গেল দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা বার করছি। তো ওদের সেই টাইপের একটা অঙ্ককে আমরা দেখবো যে হ্যান্ডেল করবো, যে কিভাবে এই অঙ্কগুলোকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে হয়। সো লেটস মুভ অন টু দ্যাট পার্টিকুলার প্রবলেম। তো আমি এটা সরিয়ে দিচ্ছি, ওকে। সো উই আর লুকিং ইনটু দ্যাট পার্টিকুলার প্রবলেমস। একটু নিচের দিকে আমরা নামছি বা আগের দিকে, লেটস সি, এখান থেকে একটু উপরের দিকে উঠছি। ইয়া, you just take a look over the problem number 14 or 15 আগে দেখাচ্ছি, তারপর we are moving to the problem number 14. সো এই অঙ্কটাকে আমরা একটু কেটে নিই এখান থেকে। সো I'm just cutting this problem from here. Okay, so now see, this is your problem. এবার প্রবলেমটা তোমরা সকলে দেখতে পাচ্ছ, ওখান থেকে কোনো অসুবিধা নেই। সো এবার দেখো তোমাকে কি বলেছে, ওরা যেটা বলেছে যে তিনটে রড আছে, ইচ অফ মাস এম এন্ড লেংথ এল। সো দিস আর লেংথ, দিস লেংথ ইজ এল, এই রডটার লেংথ হচ্ছে এল। এটা অ্যাকচুয়ালি দেখতে ইট লুকস লাইক এ ট্রায়াঙ্গেল, বাট অ্যাকচুয়ালি ইটস নট এ ট্রায়াঙ্গেল, ইট ইজ বেসিক্যালি 3 রডস, মানে একটা রড এরকম আছে, তলা দিয়ে একটা রড আছে, মানে if you just consider the pencil like this, মানে এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, আর এখান থেকে মানে এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, ওকে। So this length is also equally n, and each of the length having the mass is m. তো তোমার axis of rotation যেটা আছে, so that particular axis of rotation has passed through this point, মানে এইটার মধ্যে দিয়ে axis of rotationটা গেছে, মানে somehow we can understand this is rotate like this, এইভাবে জিনিসটা ঘুরছে। It may be in the clockwise, it may be in the anti-clockwise, that doesn't matter,
But the question is, we have to find out the moment of inertia of this particular system. ওরা যেটা দিয়েছে আকাশের প্রবলেমে, তাতে বলে দিয়েছে যে এই অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, মানে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আমি ধরে নিচ্ছি এখান থেকে সেন্টার অফ মাসটা আছে এই জায়গায়। So that's why we can consider this is the position of the center of mass. তো এই সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটা গেছে আর ওই জিনিসটা এরকম ভাবে ঘুরছে। সো দিস ইজ দ্য ওয়ে ইট ইজ রোটেটিং। এবার এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে বার করবে? যখনই এই টাইপের প্রবলেম, যেমন আগেরটা দেখালাম স্কোয়ার দিয়ে হতে পারে, এটা ট্রায়াঙ্গেল দিয়ে হতে পারে, এটা ইট মে বি হেক্সাগন, সো দ্যাট নাথিং টু ওরি অ্যাবাউট দিস থিংস। অনলি থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, স্যার এইটা তো বেসিক্যালি একটা রড, এটা একটা রড। তো স্যার একটা রডটাকে আমরা দেখি ফার্স্ট রডটার ক্ষেত্রে কত হচ্ছে, কিরকম ভাবে স্যার এই রডটা নেওয়া যায়। দ্যাট মিনস এখানে যে রডটা, ধরো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি, ঠিক আছে? সো উই উইল কনসিডার দ্য এবি রড। ফার্স্ট আপনি এবি রডটাকে নিয়ে দেখুন যে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এবি রড যখন কিনা এটা ঘুরছে। তো আমার অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা দিয়ে গেছে, এখানে একটা পয়েন্ট আছে স্যার। So this is one of the point through which the axis of rotation has passed. So we can consider the axis of rotation has passed through this portion. তো আমি ধরে নিতে পারি স্যার অ্যাক্সিস অফ রোটেশনটা এইদিকে ঘুরছে, তার মানে এই পুরো সিস্টেমটা ঘুরছে ওদিকে, আমি একটা রডকে আলাদা করে আনলাম। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে স্যার এই রডটার যে লেংথ আছে, সো দিস লেংথ ইজ এল, এটার লেংথ হচ্ছে এল। Now what exactly we have to do, we have to identify the center of mass position will be definitely here. So আমি ধরে নিচ্ছি এই পজিশনটা হচ্ছে, কথার কথা আমি ধরলাম x. So if I consider x is the center of mass position, x is the cm of this rod. তো স্যার যদি x cm হতো, আমি যদি অ্যাক্সিস অফ রোটেশনটাকে এরকম ভাবে না ড্র করে আমি যদি এইভাবে দেখি জিনিসটাকে, যে আমার মাঝখান দিয়ে গেছে, দ্যাট মিনস 3 ডাইমেনশনে আমার ধরে নিচ্ছে অ্যাক্সিস অফ রোটেশনটা পেটের মধ্যে দিয়ে এরকম ভাবে চলে গেছে, মানে 3 ডাইমেনশনাল। তাহলে এখান দিয়ে যদি যেত, ফর এক্সাম্পল ইফ আই ড্র দ্য অ্যাক্সিস অফ রোটেশন লাইক দিস, এইখান দিয়ে আমি অ্যাক্সিস অফ রোটেশনটাকে ড্র করলাম। সো উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস অফ রোটেশন আমি রডটাকে যদি এভাবে ঘোরাই, তাহলে এখানে এখন রডটা ঘুরবে। মানে আমি ধরে নিচ্ছি স্যার এরকম ভাবে, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, তো আমার যদি এইখান দিয়ে যায় তাহলে এটা এরকম ভাবে ঘুরবে। তো আমার তো এটা সলিড, তো আজকে যদি আমি সাপোজ এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, মিলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, তো আমার অ্যাক্সিস অফ রোটেশনটা এখান দিয়ে গেছে, তাহলে আমার এটা এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এইভাবে ঘুরবে, কোয়াইট ন্যাচারাল, কারণ আমার রডটা এখানে আছে। তো ওইটাকে সেন্টার করে আমার এই একটা রড এরকম ভাবে ঘুরছে, বাকি রডগুলো ওইভাবে ঘুরছে এরকম ভাবে। তো এটার জন্য আমার বেসিক্যালি যেটা হওয়া উচিত সেটা হবে ml²/12, and that is for suppose আমি এটার নাম দিলাম স্মল ab। তো I of AB which is coming down to this, এবার আমাকে দেখতে হবে স্যার এই ডিসটেন্সটা কতটা, মানে সেন্টার অফ মাস থেকে এই যে ডিসটেন্স হোয়াট এভার ইউ আর গেটিং, হোয়াট ইজ দিস ডিসটেন্স, মানে এখান থেকে এই ডিসটেন্সটা কতটা। ওই যে গ্রিন কালার, এই ভায়োলেট কালারের যেটা দেখতে পাচ্ছ, ওই ডিসটেন্সটা আমাকে মেজার করতে হবে। এবার আমরা সকলেই জানি যে এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে সেন্ট্রয়েডে যেটা হয় সেখানেই সিজিটা থাকে। তো সেন্ট্রয়েডের লোকেশনটা হচ্ছে স্যার এটার হাইট, এটার লেংথ যদি এল হয় ফর এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সো ইন দ্যাট কেস উই ক্যান সে আমার হাইট যেটা হবে সেটা হবে √3/2 ইন্টু এল, আর এইটুকু পোর্শনের যে হাইটটা হবে সেটা হবে 1/3 ইন্টু এইচ। অর্থাৎ এই যে রডটা আছে তার থেকে সেন্টারের এই যে ডিসটেন্সটা সেটা হয়ে যাবে 1/3 এইচ। এইচটা হবে এখান থেকে এই টোটাল যে হাইটটা সেটা হচ্ছে এইচ। তো 1/3 এইচ মানে আমার এই হাইটটা পেয়ে গেলাম। দ্যাট মিনস এখান থেকে এই পোর্শনের পর্যন্ত যে হাইটটা, স্যার এখান থেকে এই হাইটটা হচ্ছে এইচ, আর এই পোর্শনটুকুর হাইট যেটা সেটা হচ্ছে h/3। এই হচ্ছে বেসিক ব্যাপারটা। তো আমরা এবার এটা মুছে দিলে আমরা বুঝতে পারছি যে এই পোর্শন থেকে এইটুকু পোর্শন পর্যন্ত যে হাইটটা হবে সেটা হবে h/3। তো আমার টোটাল হাইট যেটা আসছে সেটা হচ্ছে, তার মানে টোটাল হাইট যদি কেউ বলে হোয়াট ইজ দ্য টোটাল হাইট, দেন ইউ ক্যান ইজিলি সে দ্যাট দ্য টোটাল হাইট ইজ কামিং ডাউন টু এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে টোটাল হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল।
So what exactly we can do? We can write over here that √3 এই পোরশনে আমার h by এটার ডিসটেন্সটা যেটা আসবে সেটা হচ্ছে 1/3 ইনটু √3/2 ইনটু l। তো এটা কেটে দিলে সো ইট কাম ডাউনস টু l by 2√3। সো এই যে জিনিসটা তুমি পাচ্ছ এটা হচ্ছে তোমার এই পোরশনটা, দ্যাট মিন্স এখান থেকে এই অ্যাক্সিসটার যে ডিসটেন্সটা, মানে এখান থেকে এই ডিসটেন্সটা। So this distance you are going to get over here, এই পার্টিকুলার ডিসটেন্সটা, মানে এখান থেকে সোজা কথা এই পার্টিকুলার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা। তো এই ডিসটেন্সটা তুমি পেয়ে গেলে, সো দ্যাট পার্টিকুলার ডিসটেন্স ইজ l by 2√3। তাহলে এবার তুমি কি করছো, তোমার যখন এই অ্যাক্সিস বরাবর বার করতে হবে একটা রডের জন্য, সাপোজ আমি এটার নাম দিলাম xy রড। তো xy এ যখন বার করছি IXY, সো আমি কি করে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছি না, ml²/12, এটা হচ্ছে আমার IAB, আর তার সাথে আমি অ্যাড করব m ইনটু d²। এই d এর ভ্যালুটা কত না, d এর ভ্যালুটা হচ্ছে এইটাই তোমার d এর ভ্যালু। সো ইউ আর গোইং টু গেট দ্য ভ্যালু অফ d, এইটা হচ্ছে তোমার d এর ভ্যালু, l by 2√3। দিস ইজ দ্য ভ্যালু অফ d। তো তুমি ওটা বসিয়ে দাও, ml²/12 হলো, আর এখানে এলো m ইনটু d², মানে l² বাই এখানে 4 আর এখানে 3। সো আলটিমেটলি এটা করলে তোমার যেটা আসছে সেটা হচ্ছে 2 ইনটু ml²/12। তো এটা কেটে দিলে তাহলে এটা 6 এসে গেল। সো এবার এইটা এসে গেল তোমার ml²/6, এইটা এলো। এবার এই রডটার জন্য বার করেছো, এবার বাকি তোমাকে এখানে বার করতে বলেছে যে এই পার্টিকুলার পোরশন। এবার আমরা অঙ্কটার দিকে তাকাবো, ওরা কি বলেছে। ওরা বলেছে যে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট an axis passing through the center of mass of the system and perpendicular to the plane, মানে প্লেনটার সাথে পারপেন্ডিকুলার হবে, তাই এটা অবভিয়াসলি পারপেন্ডিকুলার টু দ্য প্লেনই গেছে। মানে এরকম ভাবে যদি রডটাকে আমি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্রোভাইডেড যদি আমি ধরে নিই যে এটা XY লেনে আছে, তো এটা জেড অ্যাক্সিস হয়ে যাবে, আর নইলে এভাবে দেখতে হবে, সেটা হবে তোমার জেড অ্যাক্সিস। তাহলে এই পার্টিকুলার ফিগারে দাঁড়িয়ে তোমাকে এবার ওরা বার করতে বলেছে। তাহলে আমার কাছে আছে স্যার 3খানা রড, তাহলে 3টে যদি থাকে তার মানে ml²/3 যেটা আমার বেরোলো সেটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো ইফ আই মাল্টিপ্লাইড দিস থিংস, সো ইট কাম ডাউনস টু ml²/2। সো আই উইল গেট দ্য অপশন 2 ইজ দ্য কারেক্ট। তো এইভাবে তোমাকে দিতে পারে কোন একটা ফ্রেমওয়ার্ক অফ 4টে রড দিয়ে দিতে পারে, 3টে রড দিয়ে দিতে পারে, যেটা কিনা অ্যাকচুয়ালি কোনো স্ফেয়ার, কোনো স্কোয়ারও নয় বা কোনো রেক্ট্যাঙ্গেল নয়, বা অ্যাকচুয়ালি দেখতে লাগছে রেক্ট্যাঙ্গেলের মতো, মাঝখানটা ফাঁকা। 4টে স্কোয়ার রড দিয়ে স্কোয়ার করতে পারে, রেক্ট্যাঙ্গেল করতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো ওটা তুমি যে কোনো শেপ দিক না কেন, এটা রেক্ট্যাঙ্গেল দিতে পারে, স্কোয়ার দিতে পারে, হেক্সাগন দিতে পারে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফ্রম ইট। তো এইভাবে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া আরামসে ওখান থেকে বার করে নিতে পারবে। খালি তোমাকে এটা দেখতে হবে অ্যাক্সিস অফ রোটেশনটা কোন জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি পাস করছে। কিন্তু যদি ডায়াগোনাল বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু বার তোমায় 4টেই করতে হবে, কিন্তু ডায়াগোনাল বললে তোমাকে ওইভাবে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই ইউজ টু ডু দিস সাইড অফ প্রবলেম। এইগুলো হচ্ছে করার নিয়ম। হ্যাঁ স্যার বলছি যে ডি এর ভ্যালুটা কি করে বের হলো? ডি এর ভ্যালুটা বের হলো md² দিয়ে। এইখানে তোমার এই যে ডিসটেন্সটা ছিল ময়ূক, এইখান থেকে এইটুকু যে ডিসটেন্স আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তুমি যদি মেনসুরেশন দেখো, মেনসুরেশনে আমরা বলি ইটস এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইচ অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তো ময়ূক এখানে তুমি দেখো এইচ এর ভ্যালুটা আসবে √3/2 ইনটু সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ l. So it is given the L is the side of the triangle which it has formed. So √3/2 into L, that is the height. Height মানে আমি বলতে চাইছি এই পোরশনটা, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। এবার সেন্টার অফ মাস যেটা বা সিজি যেটা, সেটা লোকেটেড হবে এই জায়গায় যেটা কিনা আপনার এই সাইড থেকে 1/3 এইচ ডিস্টেন্স দূরে থাকে। মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইজ 2/3 এইচ, আর এইটুকু ডিস্টেন্স যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ 1/3 এইচ। তো আমরা কি করছি না, এখানে আমি যদি সেন্টার থেকে মানে ডিটা বার করতে চাই, ডিটা হবে আমার 1/3 এইচ, বিকজ 1/3 এইচ ডিস্টেন্স দূরেই আমার অ্যাকচুয়ালি সেন্টার অফ মাসটা লোকেটেড ফ্রম দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইন কেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো এবার এটা লিখে দিলে তুমি এখানে লিখতে পারো 1/3 ইন্টু √3/2 ইন্টু L। এবার এটা কাটাকাটি করে দাও,
সো এটা √3 এসে গেল, সো ইট কাম ডাউনস টু L/2 √3. নাও ইট ইজ ক্লিয়ার ময়ূক? এইভাবে আমরা ডি টা পেয়ে গেলাম। সো ডি ইজ L/2 √3. So this is the way you have to do this particular problems. এই হচ্ছে বার করার প্রসেস। ওটা তোমাকে একটুখানি দেখে নিতে হবে যে সেন্টার অফ মাস থেকে ওটা কতটা ডিস্টেন্স দূরে আছে। যেমন ধরো আজকে যদি স্কোয়ার হয়, চারটে রড মিলিয়ে ধরো স্কোয়ার ফর্ম করেছে, এখানে সেন্টার অফ মাসটা হবে। তো এই এটা একটা রড, এটা একটা রড, এটা একটা রড, এটা একটা রড, চারটে রড আছে। তো তুমি যখন এই ডিস্টেন্সটা যদি বলে এল, তো এটা তুমি ইজিলি বলতে পারো এই ডিস্টেন্সটা হবে L/2, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা হবে L/2, সিমিলারলি এখান থেকে এই ডিস্টেন্সটা হবে L/2, আবার এখান থেকে এই ডিস্টেন্সটাও হবে L/2. সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট ইট। তো এইখানে ব্যাপারটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে জিনিসটা ক্যালকুলেট করা হয়। ওকে, তো এই গেল, মানে এই টাইপের প্রবলেমস যদি দেয় তাহলে সেটা হ্যান্ডেল করার। কিন্তু মাইন্ড ইট, এটা কিন্তু সলিড সারফেস নয়, মানে ল্যামিনা নয়। আমি এখানে যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু বেসিক্যালি ফর্ম করা হয়েছে এই ফর্মে, সেটা একটুখানি মাথায় রাখতে হবে যে কি জিনিসটা এখানে ফর্ম করা হয়েছে। তো এরকম গেল একটা পার্টিকুলার টাইপ অফ প্রবলেমস। এবার তুমি ধরো এখানে বলে দিয়েছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া 10 নম্বরের, এগুলো আমি ছোট ছোট কোয়েশ্চেন্স দেখিয়ে দিচ্ছি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি ডিপেন্ডস অন অবভিয়াসলি মাস অফ দ্য বডি। ডিস্ট্রিবিউশন অফ মাস, অনেক সময় এটা আমরা ইগনোর করে যাই। হ্যাঁ, অ্যাক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখানে বলেছে স্যার ডিস্ট্রিবিউশন অফ মাস অফ দ্য বডি, এর উপরও কি ডিপেন্ড করে? হ্যাঁ, ডেফিনেটলি ডিপেন্ড করে, ডেফিনেটলি ডিপেন্ড করে, বিকজ দ্য ডিস্ট্রিবিউশন অফ মাসের উপর আমার পজিশন অফ সিএম ডিপেন্ড করে। সো পজিশন অফ সিএম, সেন্টার অফ মাস অফ দ্য বডি, ডিপেন্ডস অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মাস। মানে আমি ধরছি একটা রড আছে এরকম, আমি একটা সিএম এর অঙ্ক রোটেশনাল মোশন দিয়ে কিভাবে অঙ্কটা দেবে তোমায় দেখো। স্যার এটা একটা অঙ্ক দিতে পারে যে এটার লেংথ এল, এটার মাস এম, বললো অ্যাক্সিস অফ রোটেশনটা সাইড দিয়ে গেছে, তো এটাকে কেন্দ্র করে এইভাবে জিনিসটা ঘুরছে। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া? তুমি 1 মিনিটে বলে দেবে স্যার এটা তো অঙ্কই নেই, এটা তো ফর্মুলা, দ্যাট ইজ ইকুয়াল টু m into L²/3. Because your axis of rotation has passed through the edge, এটা আপনার এজ আছে, এটা আপনার এজ আছে, একটা এজের মধ্যে দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটা পাস করেছে, আর এটা আপনার এই সাইডে ঘুরছে, রোটেট করছে। সো আপনার ফর্মুলা এটা আপনি লিখে দিলেন, হয়ে গেল। ওকে, হ্যাঁ এটা ফর্মুলা আমি লিখে দিলাম, হয়ে গেল। বাট এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, বিকজ সেন্টার অফ মাসের লোকেশনস কিন্তু চেঞ্জ হতে পারে। কিরকম? স্যার যদি আজকে এই রডটার ক্ষেত্রে মাসটা দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন অফ মাস ইজ নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে ধরা যাক এই জায়গাটা একটু বেশি মাস আছে, এখানটা একটু কম মাস আছে, এখানটায় স্যার একদমই মাস নেই, এরকম যদি সিচুয়েশন হয় তখন কিন্তু আমার এই মাসটাকে কিরম ভাবে আছে সেটার জন্য আমার এই লেংথটা বার মানে সিএম পজিশনটার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। সো ইফ আই নট ইন্টিগ্রেট, একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেটাকে ইন্টিগ্রেট করে আমরা দেখবো যে কিরকম ভাবে সেটা করতে হয়। এখানেই অঙ্ক আছে, আমি দেখাবো। সেক্ষেত্রে কিন্তু এইভাবে, তার মানে অ্যাক্সিস অফ রোটেশনের উপর যেমন ডিপেন্ড করে, মাস অফ দ্য বডির উপর ডিপেন্ড করে, তেমনি ডিস্ট্রিবিউশন অফ মাসের উপরও মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ডস। কারণ এই সেম বডি সেক্ষেত্রে কিন্তু ml²/3 হবে না, অন্য কিছু হবে, যদি মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট না থাকে বাট কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড। So that also you have to understand, if the mass is distributed continuously but not uniformly, মানে এখানে বেশি আছে, মাঝে কম, এই সাইডে আরো কম, তার মানে mass is not continuously distributed but not uniformly. So এখানে homogeneously distribution নেই, তার মানে মাঝখানে স্যার সেন্টার অফ মাসটা হবে না, এটা কোনো এই সাইডে হবে, কারণ যেখানে মাসটা বেশি আছে কনসেন্ট্রেশন, সেই দিকে সেন্টার অফ মাস হবে, মানে অ্যাক্সিস অফ রোটেশনটা এরম জায়গায় কোথাও একটা হবে। তার বেসিসে আমায় দেখতে হবে এবার আমার কতটা শিফট হয়েছে, সেন্টার অফ মাস থেকে অ্যাক্সিস অফ রোটেশনটা কতটা শিফট হয়েছে সেইভাবে ক্যালকুলেট করতে হবে। সেই জন্য এই ml²/12টা আমি চাইলে লিখতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। তো সেই কারণে কেন আমি এটা এক্সপ্লেন করলাম, তাই জন্য এখানে all of this option would be the correct option. তো এটা কারেক্ট হবে, তিনটেই হয়, তাই জন্য all of this is the correct option. সো এইভাবে আমরা এটাকে বার করতে পারি। সো এটা গেল একটা অঙ্ক। ওকে, লাস্ট দিন আমি এগুলো দেখিয়েছিলাম, এই টাইপের অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম। হ্যাঁ,
মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এগুলো দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা এইখানে দেখো এই যে 1 3 চারটে দিয়েছে তোমাকে 17 নম্বর কোয়েশ্চেন্স, যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে থিন স্কোয়ার প্লেট, যখন থিন স্কোয়ার প্লেট বলছে তখন কি হবে স্কোয়ারের ক্ষেত্রে, তো সবসময় জানবে এটা ডায়াগোনাল বরাবর হয়, যেটা স্কোয়ারের ক্ষেত্রে সবসময় ডায়াগোনাল বরাবর হয়, দ্যাট মিনস উইল কনসিডার এধার দিয়ে একটা অ্যাক্সিস অফ রোটেশন এন্ড এধার দিয়ে একটা অ্যাক্সিস অফ রোটেশন, মানে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে জিনিসটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমি যখন ডায়াগোনাল বরাবর করব তার মানে আমি এটাকে নেব আর এটাকে নেব, মানে এখানে কিন্তু আমি 3 and 4 এই এখানে যেটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস, আমাকে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস বলতে বলেছে, মানে কোনটা ফলস আসছে সেটা। এবার কি কি হতে পারে স্যার, ডায়াগোনালের রেসপেক্টে নিলে আপনার i3 i1 প্লাস i2 এটা কারেক্ট আছে, এটা হতে পারে i1 প্লাস i2, তাহলে এখানে যদি i1 প্লাস i2 থাকে তাহলে এটা কারেক্ট হতে পারে। এখানে আমাকে জিজ্ঞাসা করে হুইচ ওয়ান ইজ ফলস, কোনটার মধ্যে ফলস। স্যার যদি i3 এবং i4 এর রেসপেক্টে নেওয়া হয় সেক্ষেত্রে কি হতে পারে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি যদি স্যার i2 এবং i4 এর রেসপেক্ট আমরা করতে পারি কিনা, বা i1 এবং i3 রেসপেক্টে করতে পারি কিনা সেইটা আমাকে দেখতে হবে। স্যার ফার্স্ট অফ অল আপনি যদি i1 নেন, i1 i2 এটা হবেই, এটা আরামসে হবে, কোনো অসুবিধা নেই। স্যার তারপরে আর কি হতে পারে না, এই পার্টিকুলার পোর্শনে i4 i2 বলেছে, হ্যাঁ স্যার i4 এ এবং i2 তেও আপনি করতে পারেন, এটা পসিবল, সো এটাও কারেক্ট। এখন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস, তাহলে এটাও হতে পারে i1 এবং i3 রেসপেক্টেও হতে পারে, যেটা হতে পারে না সেটা এটা কখনোই হতে পারে না, মানে অ্যাক্সিস অফ রোটেশনটা এমন হবে না যে আমার চারটেকে যদি আমি অ্যাড করি তাহলে সেটা পেয়ে যাব, তাহলে সেটা হবে না, সো দিস ইজ দ্য ফলস। তো এইভাবে আমাদের জিনিসটা বার করতে হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে পারপেন্ডিকুলার থিওরেমের উপর বেস করে, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। সো 4 নম্বরটা হচ্ছে আমার কারেক্ট অপশন, কারণ অন্যগুলো হতে পারে এটা হতে পারে না, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে কেন। এবার ধরো তোমাকে প্রবলেম এটা দেখালাম, তারপরে ধরো এরকম প্রবলেম দিয়েছে 20 নম্বর প্রবলেম। সো আমরা 20 নম্বর প্রবলেমটা একটুখানি বড় শিটে কেটে নিচ্ছি, সরি। তো এই হচ্ছে তোমার প্রবলেম নাম্বার 20। একবার দেখা যাক প্রবলেম নাম্বার 20 কি বলেছে। এখানে বলেছে 2 পয়েন্ট masses m আছে 3m আছে আর প্লেসড at a distance r, the moment of inertia of the system about an axis passing through the center of mass of the system and perpendicular to the line joining the point masses. এবার দেখা যাক যদি কি কি বলেছে, তার মানে বেসিক্যালি ওরা বলতে বলছে দুটো পয়েন্ট মাস আছে। এই পয়েন্ট মাস কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে এখানে একটা মাস আছে, সেই মাসটা হচ্ছে m মাস which is placed at the point a suppose, আর একটা পয়েন্ট মাস আছে সাপোজ এখানে প্লেস আছে, সেই পয়েন্ট মাসটা হচ্ছে 3m and which is placed at the point b, ক্লিয়ার। এবার বলেছে দে আর মানে these two masses are placed at a distance r, তার মানে এই দুটো মাস বলছে the 2 point masses m and 3m are placed at distance r। তো আমি ধরছি এখান থেকে এই ডিসটেন্সটা আমি r ধরছি, so I'm considering this particular distance as r, মানে ab ডিসটেন্সটা হচ্ছে r, এইটুকু বলে দিয়েছি। এবার ওরা বলেছে কি the moment of inertia of the system about an axis passing through the center of mass of the system and perpendicular to the line joining the point masses। এখন কথাটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে সেন্টার অফ মাস বলছে the moment of inertia of the system about an axis passing through the center of mass of the system and perpendicular to the line joining the 2 point lines, 2 point masses। তাহলে আমাকে জানতে হবে ফার্স্টে সেন্টার অফ মাসটা কোথায় এখানে লোকেটেড আছে, কারণ আনলেস আই নো দ্য সেন্টার অফ মাস তাহলে কিন্তু আমি বেসিক্যালি জিনিসটা বার করতে পারবো না, কারণ এখানে বলেই দিয়েছে যে দেখো 2 পয়েন্ট মাসেস m আছে 3m আছে আর প্লেসড অ্যাট এ ডিসটেন্স r, the moment of inertia of the system about an axis নিচে passing through the center of mass of the system। তো এটা সেন্টার অফ মাস অফ দ্য যে সিস্টেমটা আছে সেই সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেমের মধ্যে দিয়ে আমার গেছে এবং পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং দ্য 2 পয়েন্ট মাসকে জয়েন করেছে। তোমাকে বার করতে বলেছে ভাই তুমি বার করো যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেমটা কত হবে, সেটা তোমাকে
ওরা বার করতে বলেছে, দ্যাট দে হ্যাভ আস্কড ফর। তো নর্মালি আমরা যেটা করে থাকি এই পার্টিকুলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি যদি সিএম পজিশনটা বার করতে পারি, সো ইফ আই ক্যান ফাইন্ড আউট দ্য পজিশন অফ দ্য সিএম, তাহলে আমাদের জিনিসটা এসে যাবে। মানে সিএম পজিশন বার করতে পারলে আমি বুঝে যাব এটা কতটা দূরে, ওটা কতটা দূরে, সেখান থেকে করতে পারি। এখন নর্মালি আমরা কিভাবে এটাকে বার করার চেষ্টা করব, বা নর্মালি এটা কি ফর্মে আমরা জিনিসটাকে দেখব। সো নর্মালি আমরা এটাকে কি ফর্মে দেখবো, যেখানে বলেছে দুটো পয়েন্ট মাস আছে, এম আছে 3m, দিস আর প্লেসড অ্যাট এ ডিস্টেন্স r ডিস্টেন্স দূরে আছে। এখন নর্মাল সিচুয়েশনে যদি স্যার একটা রড হতো, তাহলে এই মাঝ পয়েন্টটাই সিএম হতো, মানে এখানে r/2 হতো আর এখানে r/2 হতো। এটাই নর্মাল সিস্টেমে হওয়া উচিত। কিন্তু মজাটা হচ্ছে যে এখানে আমি যেটা করতে চাইবো বা করতে চেষ্টা করব, সেক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল হবে না হবে না, সেটা বা কি ব্যাপার না, এটা আমাদের দেখতে হবে। যে স্যার এই ক্ষেত্রে সেটা তো সিএমটা তো এই পজিশনে নাও থাকতে পারে, কারণ সিএমটা আমার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে যদি সিএমটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ওটার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমাকে সেই 2 পয়েন্ট মাসেস যেটা আছে এম এন্ড 3m, যেটা প্লেস করা আছে অ্যাট এ ডিস্টেন্স r, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে এটা বার করতে পারি, এই হচ্ছে আমাদের মেন জিনিসটা। মানে গল্পটা এরকম ভাবে আছে। এখন এই পার্টিকুলার প্রবলেমস গুলো যখন করতে যাবে, তখন তোমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। দেখো কি কি জিনিস ফার্স্ট মাথায় রাখা উচিত। বলছে যে দুটো পয়েন্ট মাস আছে m 3m, প্লেসড করা হয়েছে ডিস্টেন্স r। এবার এই যে 2 পয়েন্ট masses m and 3m are placed at distance r, মানে at distance r মানে আমরা ধরে নিতে পারি যে দুটোর মধ্যে ডিস্টেন্স r। Moment of inertia of the system about an axis passing through the center of mass of the system and perpendicular to the line joining the masses, ওরা এই জিনিসটা বার করতে বলেছে। এবার এটাকে কি করে ম্যানেজ করে জিনিসটাকে অ্যাকচুয়ালি বার করা পসিবল, সেটা আমাকে দেখাতে বলেছে। সো এই টাইপের অঙ্কগুলি বেসিক্যালি নিটে দিয়ে থাকে। ওরা এই ধরনের অঙ্কগুলি ডিএনটিএ বলো বা ডাব্লিউবিজি তে এই ধরনের অঙ্কগুলি ওরা ক্যাচ কভার করে দিতে থাকে এই জিনিসগুলোকে। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা আমাদের দেখতে হবে। দেখা যাক আমরা কি করে করতে পারি। ফার্স্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে এখানে এইটা করার সময়, এটা কিন্তু একটুখানি অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইজি অঙ্ক, বাট একটু ঝামেলার আছে। ঝামেলার ইন দ্য সেন্স যে আমরা যখন অঙ্কটা করছি, তখন যে জিনিসটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে স্যার এখানে কি সেন্টার অফ মাসটা তাহলে আমি মিড পয়েন্ট ধরবো না কোনটা পয়েন্ট ধরবো? মিড পয়েন্ট তো স্যার ধরতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি স্যার, সেটা হচ্ছে সিস্টেমটা ডিস্টার্ব দিচ্ছে তারগুলো, সেটা যেটা করতে পারি এই পার্টিকুলার ক্ষেত্রে স্যার, এখান থেকে আমি ধরছি সেন্টার অফ মাসটা d1 ডিস্টেন্সে, এখান থেকে ধরছি d2 ডিস্টেন্স। সো দিস ইজ দ্য ওয়ে আই ক্যান পিক ইট আপ। এইভাবে আমি জিনিসটাকে পিক আপ করলাম যে আমি ধরে নিচ্ছি যে এরকম কোনো একটা জায়গায় রাফলি আমার, সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম সি, যেখানে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেমটা আছে। সো সি ইজ দ্য পয়েন্ট, আমি ধরে নিচ্ছি where the system center of mass is located, system CM is located, এটা ধরে নিলাম। এটা যখনই ধরে নেওয়া হলো, তখন আমি এবার কি করে বার করতে পারি এটাকে। ফার্স্ট আমি এটাকে ধরে নিলাম। এবার এটাকে ধরে নেওয়ার পর আমাকে এবার দেখতে হবে যে আমরা নর্মালি কি করে থাকি, d1টাকে কিভাবে বার করতে হয়। স্যার d1টাকে বার করার কায়দাটা হচ্ছে স্যার m ইন্টু r, m প্লাস 3m, এটা একটা। আর স্যার d2টাকে বার করার কায়দাটা হচ্ছে r মাইনাস r/4, এইটা। কারণ এটা আপনার বেসিক্যালি ভ্যালুটা আসছে r/4, এটা আসবে। তাহলে এখান থেকে আপনি করলে এটা এসে যাবে 3r/4। তাহলে আপনি d1 d2 পেয়ে গেলেন। এই ফর্মুলাটা আমি আগের ক্লাসে একদম ফার্স্ট যখন সিএম স্টার্ট করেছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম যে সেন্টার অফ মাসটার লোকেশনটা তুমি কি করে তোলায় তো টোটাল মাসটা যাবে। সো আমি যখন d1 থেকে মাস থেকে নিচ্ছি, দ্যাট মিনস m ইন্টু r,
আর একটা পেয়ে গেলে অন্যটা থেকে মাইনাস করে দাও। সো আই উইল গেট দ্য ভ্যালু অফ দিস এন্ড দিস, দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে তো আর কোনো প্রবলেম নেই। এই রডটার মাস বলে দেয়নি, তার মানে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমি প্রথমটা IM টা বার করবো এইভাবে, m ইন্টু আর স্কোয়ার, দ্যাট মিনস m ইন্টু r/4 হোল স্কোয়ার। সো ইট কাম ডাউন টু mr স্কোয়ার বাই 16 করলাম। আর I অফ 3m যেটা আছে সেটা বার করলাম m ইন্টু 3r/4 এর হোল স্কোয়ার। সো আলটিমেটলি ইট কাম ডাউন টু কত, m ইন্টু 9r স্কোয়ার, এরকম একটা অদ্ভুত টাইপের আসছে, m ইন্টু 9 ইন্টু r স্কোয়ার, এখানেও একটা 16 আসছে। সো এরকম কিছু একটা ওরা এসে মানে জিনিসটা দাঁড় করাচ্ছে। এবার এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলি স্যার, যখন আমি d2 বার করছি, সো d2 এর ক্ষেত্রে r স্কয়ারটা ডেফিনেটলি এটা হবে, তো এখানে মাস তো 3m আছে, তাহলে এটা 3m দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে কত আসছে, 27 28, তার মানে তলায় 16 আর উপরে সামথিং লাইক 28 মতো একটা কিছু আসছে। দেখে নিচ্ছি আমি কত আসছে। এটা এই ভ্যালুটা হবে 3m, সো দিস উইল বি 3m। আর এখানে হচ্ছে 3r মানে 9/16 স্কয়ার, তাহলে 3 মানে 3 নং 27, এখানে একটা 28 মতো আসছে, 28m ইন্টু r স্কয়ার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে টোটালটা আমি পেলাম, আর এখানে আমি পেয়েছি mr স্কয়ার বাই 16, তো আমি যদি এই টোটালটাকে আমি দেখি, তাকাই, তাহলে তো স্যার এখানে আমার আসছে 27 আর এখানে আর একটা এত, তার মানে আমার টোটালটা আসে mr স্কয়ার বাই 16 আর এখানে আসছে 27m ইন্টু r স্কয়ার বাই 16। সো এখান থেকে আমি যেটা পাই সেটাতে যেটা আসে সেটা 28mr স্কয়ার চলে আসছে। তাহলে তো আমার স্যার অপশন যেটা দিচ্ছে এই ভুলটা হবে। আমি এটা কেন দেখাচ্ছি এই ভুলটা হবে, কারণ আমার d1 এর ক্ষেত্রে এইভাবে আমরা বার করি, d2 এর ক্ষেত্রে আমরা এইটা বার করি। সো এই ক্ষেত্রে এই ভুলটা নর্মাল হওয়াটা খুব স্বাভাবিক, সেই জন্য আমি দেখালাম যে এই r/4 3r/4 এ বার করতে কোনো অসুবিধা নেই, এটা ঠিক বার। কিন্তু তুমি যখন এটা করছো তখন 3r/4 এর হোল স্কয়ার করেছো, 3m এটা, আর এখানে তো এখানে একটা জিনিস খালি মনে রাখতে হবে স্যার, এই পার্টিকুলার পোর্শনে এই d1টা সেটাই হয় যেটা কিনা আপনার 3m মাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অর্থাৎ এই যে পিকচার আপনি d1 আর d2 দুটো ডিসটেন্স ধরেছেন, এইটা হবে অ্যাকচুয়ালি আপনার d1 যদি ধরেন তাহলে এখানে আপনি 3m নেবেন, আর যেটার থেকে আপনি বার করছেন মানে এই পুরো পোর্শনটা, এই পোর্শনটা যখন নিচ্ছেন এখান থেকে, তাহলে নিলে এটা হয়ে যাবে 3r/4, আর এই পোর্শনটা আপনি r-3r/4 করবেন, এখানে হয়ে যাবে r/4। এইটাই হচ্ছে ভুলের জায়গা, মানে কোন জায়গাটা ভুলটা হয় স্যার। ভুল হতে পারে যেখানে আপনি মাসটা নিচ্ছেন, এই মাসের জন্য যে ডিসটেন্সটা আপনি কনসিডার করবেন সেটা যদি d1 হয়, আপনি এই মাসটা নেবেন না, আপনি এই মাসটা নেবেন। তো এটা মনে রাখার কায়দাটা হচ্ছে আপনি 3m যখন মাসটা নেবেন তখন আপনি d1 ডিসটেন্সটাকে কারেসপন্ড করবেন, আর আপনি যখন m মাস নেবেন তখন আপনি এই ডিসটেন্সটাকে করেসপন্ড করবেন। ব্যাস, তাহলেই হয়ে গেল, আর কিচ্ছুর দরকার নেই। তাহলে তোমার আর কোনো অঙ্কটায় ভুল হবে না। তাহলে আমি ফার্স্ট থেকে একবার দেখিয়ে দিচ্ছি, যখনই এই ধরনের অঙ্ক করতে হবে তোমাকে d1 এন্ড d2 ক্যালকুলেট করতে হবে। তো তোমাকে আর কিচ্ছু দেয়া নেই, খালি দুটো মাস দেয়া আছে, কতটা ডিসটেন্স সবসময় জানবে, সেন্টার অফ মাসের লোকেশন d1 ফ্রম দা, যে মাসটা ধরছো সেই মাসটা দিয়ে মাল্টিপ্লাই করবে না, অন্য মাসটা দিয়ে নিউমারেটরে মাল্টিপ্লাই করবে। সো ইউ আর গোয়িং টু গেট দ্যাট, এই মাসটা থেকে এই ডিসটেন্সটা পেয়ে যাবে। ঠিক সেইভাবে যখন d2 ক্যালকুলেট করবে তখন এই ডিসটেন্সটা কনসিডার করছো, সেক্ষেত্রে তুমি এই মাসটা ক্যালকুলেট করবে না, এটাকে নয়, কারণ তুমি এই মাসটা থেকে ডিসটেন্সটা নিচ্ছ ঠিকই, কিন্তু ক্যালকুলেশনের সময় এই মাসটা দিয়ে মাল্টিপ্লাই করবে। এবার তোমার দেখো, তোমার যেটা মেন আই বেরোবে সেটা হচ্ছে m, মানে তুমি যখন m নিয়েছো তার জন্য তুমি নেবে 3r/4 এর হোল স্কয়ার, আর তুমি যখন 3m নিয়েছো তার জন্য তুমি নেবে r/4 এর হোল স্কয়ার। তাহলে তোমার এখানে সেইভাবে করলে তোমার এই পার্টিকুলার পোর্শনে এসে যাচ্ছে 9mr স্কয়ার, আর এই পার্টিকুলার পোর্শনে 3mr স্কয়ার, এরকম ভাবে এসে যাচ্ছে, এখানে এসে যাচ্ছে 16। সো ইট কাম ডাউন টু 12mr স্কয়ার ডিভাইডেড বাই 16। তো এটা কেটে দাও, সো কেটে দিলে এটা 3/4mr স্কয়ার, সো ইট কাম ডাউন টু 3/4mr স্কয়ার। সো আলটিমেটলি অপশন। তো এটা করার সময় তোমাকে এটা খেয়াল রাখতে হবে, স্যার আমাকে তো কিছুই বলে দেয়নি, খালি জাস্ট উই হ্যাভ বিন গিভেন টু মাসেস, আর বলেছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু মাসেস, হাউ আই ক্যান ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস দিস টু সিস্টেমস।
তো যখনই d1 টা ক্যালকুলেট করি আমরা, d1 ক্যালকুলেট করার নিয়মটা হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস চ্যাপ্টারটা আমি তখন দেখিয়েছিলাম, এটা যে এটা হচ্ছে শর্ট ট্রিক্স প্রসেস। whenever you are calculating d1, so at that time 3m that you multiplied with r divided by m plus, কারণ r এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি d1 plus d2, সেখান থেকেও তুমি বার করতে পারো, but this is the shortcut way by which you can calculate the value of d1 and d2। এটা যখন বের করে ফেললে জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলেন। যে ভুলটা হয় সেটা আমি দেখালাম। তোমার নরমালি কি হয়, স্টুডেন্ট যেটা করে থাকে সেটা হচ্ছে d1 যখন ক্যালকুলেট করছে তখন তারা m মাসটাকে কনসিডার করে ফেলছে, সেটা করলে হবে না। তোমাকে 3m মাস ইউ হ্যাভ টু কনসিডার whenever you are calculating d2। যদি তুমি d2 ক্যালকুলেট ফার্স্টে করো, সো এট দ্যাট টাইম তুমি 3m মাসটাকে নেবে না, তুমি m মাসটাকে কনসিডার করবে। আর তলার যে মাসটা সেটা টোটাল মাস হবে, সেখানে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এই হচ্ছে নরমালি এইভাবে প্রবলেমস গুলো আমরা সিএম রিলেটেড মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে যে প্রবলেমস গুলো থাকে ওরা দেয়, সেটা আমরা দেখালাম যে এই ধরনের প্রবলেমই নরমালি আসে। তো এটাকে একটুখানি, এই ধরনের এই প্যাটার্ন অফ প্রবলেমস গুলোকে একটুখানি ভালো করে খেয়াল রাখবে। ওকে ওকে, হ্যাঁ বলো স্যার। বলছি তাহলে 3m সেন্টারের মাস রেসপেক্টেও ধরা হয়েছে? হ্যাঁ ওটাও ধরা হয়েছে, বাট বেসিক্যালি কি করছি দেখো, নরমালি কি করি এখানে আমি দেখাতে চাইছি এই জিনিসটা। ফর এক্সাম্পল যদি তোমার এরকম সিনারিও থাকে, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি যে এই যে 3m মাসটা তুমি নিয়েছো যেটা এখানে আছে, তো আমার অ্যাকচুয়ালি 3m আর m এই দুটো মিলিয়ে সেন্টার অফ মাসটা এখানে আছে। কারণ আমার কিন্তু এখানে যে সেন্টার অফ মাসটা বলেছে সেটা সিস্টেমের, এখানে লিখে দিয়েছে যে অ্যাক্সিস ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস অফ সিস্টেম। তো যদি এই দুটো প্লাস রডটা বেসিক্যালি মাসলেস, তাহলে এই দুটো মাসকে নিয়ে রডটা নিয়ে যে সেন্টার অফ মাসের পজিশন দ্যাট পাস থ্রু দ্য সি পয়েন্ট দ্যাট উই হ্যাভ কনসিডার, সেটাকে আমরা কনসিডার করছি। তো এখানে আলাদা করে 3m এর সেন্টার অফ মাস কি m এর সেন্টার অফ মাস কিন্তু আমরা নিচ্ছি না, আমরা পুরো সিস্টেমটা সেন্টার অফ মাসকে ধরে নিচ্ছি, সি পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সো এই সিটা যেটা বের করা হয়েছে সেটা কিন্তু 3m এর সেন্টার অফ মাস নয় বা m এরও নয়, এটা কিন্তু টোটাল সিস্টেমটা সেন্টার অফ মাস হুইচ হ্যাজ পাস থ্রু সি। আমার কথা হচ্ছে সি পয়েন্টটাকে তুমি লোকেট কি করে করবে, কারণ তোমাকে তো দুটো মাসের মধ্যে ডিস্টেন্স বলেছে, সি পয়েন্টের ডিস্টেন্স তো বলেনি। তাহলে তুমি যেটা করছো এক্ষেত্রে তুমি ফার্স্টে ধরে নিচ্ছ যে ঠিক আছে চলো সেন্টার অফ মাসটা m মাস থেকে এতটা ডিস্টেন্স দূরে d1 আর এখান থেকে d2 ডিস্টেন্স দূরে, এইটা তুমি ফার্স্টে ধরে নিয়েছিলে যে এটা d1 ডিস্টেন্স দূরে, এটা d2 ডিস্টেন্স দূরে। নাও আই ক্যান ফাইন্ড আউট d1 এন্ড d2, দুটোকে ক্যালকুলেট করে নিলাম। এবার ক্যালকুলেশনের সময় যে ভুলটা হয় সেটা হচ্ছে তুমি যেহেতু d1 টা ক্যালকুলেট করছো, তোমার মাথায় এটা আসতে পারে যে আমি m দিয়ে মাল্টিপ্লাই করব r কে ডিভাইডেড বাই m প্লাস 3m। দেখো ডিনোমিনেটর পোর্শন রিমেন্স আনচেঞ্জড, এটা সবসময় m প্লাস 3m ই হবে, কারণ টোটাল মাস অফ দ্য সিস্টেম হুইচ রিমেন্স ওভার হিয়ার দ্যাট ইজ 3m প্লাস m, টোটাল 4m মাস তোমার সিস্টেমে আছে, কারণ রডটা কোনো মাস নেই, মানে এই ডিস্টেন্সটা রড হোক বা হোয়াট এভার ইট ইজ, ইট হ্যাজ নো মাস। তো 3m প্লাস m দ্যাট ইজ দ্য টোটাল মাস অফ দ্য সিস্টেম। কিন্তু নিউমারেটর পোর্শনটা বি কেয়ারফুল, whenever you are finding d1 at that time you have to multiply m with r, not 3m with r। এই d1 টা কিন্তু যে মাসটা থেকে ডিস্টেন্সটা কনসিডার করছে, মানে এখানে তুমি m মাস থেকে ডিস্টেন্স নিচ্ছ, দ্যাট ইজ d1। সো নিউমারেটর ইউ শুড মাল্টিপ্লাই ইট উইথ 3m নট উইথ m। এটাই হচ্ছে ব্যাপার, এইটা বুঝে গেলেই ব্যাস, আর কিছু ব্যাপার এইটুকুই বলাচ্ছে। ক্লিয়ার? দেখো কোনো কোয়েশ্চেন আছে আর ক্লিয়ার এবার? ওকে, so now we are moving to some other typical problems from the booklets. Let's see এরকম ধরনের এই টাইপের কোয়েশ্চেন্স দেখা যাক কিরকম ধরনের আমরা হ্যান্ডেল করতে পারি। যত প্রবলেমস করবে তত তোমাদের কনসেপ্ট গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। যেমন এই টাইপের প্রশ্ন 30 and 31, so we are considering this kind of problems like this 30 and 31. So দেখা যাক 30 প্রবলেমটা ফার্স্টে উইল জাস্ট সি দ্যাট হোয়াট দ্য প্রবলেম নাম্বার 30 হ্যাজ মেনশনড ওভার হিয়ার। একটু বড় করে দিই।
এটা একটু ছোট করে দিই। আচ্ছা, এনিওয়ে ফার্স্টে 30 প্রবলেমটা পড়ো একবার কি বলেছে। প্রবলেম নাম্বার 30 যেটা বলেছে তোমাকে বলেছে একটা পার্টিকেল অফ মাস 5 কেজি ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড 3√2, মানে এই স্পিডে যাচ্ছে 3√2 তে যাচ্ছে অ্যালং এক্স ও ওয়াই, এরকম ভাবে যাচ্ছে along the line y is equal to x plus 4, এই লাইন বরাবর আছে। the magnitude of its angular momentum about the origin you have been asked to find out। তো ফার্স্ট আমরা কি করব, যেহেতু x ও y কথাটা বলেছে, এই x ও y তার মানে আমাকে দুটো অ্যাক্সিস ড্র করে নিতে হবে। সো উই হ্যাভ টু ড্র দ্য অ্যাক্সিস। সো এখানে পার্টিকুলার পয়েন্টে এইটা অরিজিন আছে, সো দিস ইজ অরিজিন, দ্যাট মিন্স 0,0, মানে আইডিয়াল নিট প্রবলেম বা ডব্লিউবিজি প্রবলেম, এক্স্যাক্টলি এই জিনিসটাই ওরা দেয়। সো দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, this is my y axis, this is my x axis. These are the two axes which is given over here. Now they have mentioned mass of the particle, this is 5 kg, mass ta bole diyeche, that means we have been given mass is equal to 5 kg. So ei mass ta amar jana ache. I know the speed of the particle also, so you also had given to me, that is 3√2. whatever be the unit, don't bog down by the unit, ekhane kg likheche, eta tar mane meter per seconds ami dhore nite pari, anyway meter per seconds আমি ধরে নিলাম, because you see in the options they don't highlight any SI unit or CGS unit, nothing they have mentioned about the unit, so you need not have to worry about the unit factors, just তুমি নিজের মতো এটা ধরে নিলে, কারণ তোমার অপশনে কোনো ইউনিট চাওয়া হয়নি, জাস্ট ইউনিটে ওরা মেনশন করেছে। এবার ওরা যেটা বলছে যে along this straight line, তো ফার্স্টে আমাদের যারা কোঅর্ডিনেট জিওমেট্রি নিশ্চয়ই তোমরা এতদিন অনেকটা করে ফেলেছো, যে y is equal to x plus 4, এটা হচ্ছে একটা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। সো দ্যাট ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন উই হ্যাভ টু ড্র ফার্স্ট। তো কিভাবে হবে স্যার, ইফ আই ড্র দ্য স্ট্রেট লাইন ইকুয়েশনস, সো এটা কিরকম ইকুয়েশনটা হয়, y is equal to x plus 4, তো এটাকে আমি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যেতে হবে। সো ইন্টারসেপ্ট ফর্মে মানে উই ক্যান সে y minus x is equal to 4. So if I transform this equation into intercept form, how it will be look like? So eta hoye jabe y by 4, eta hoye jabe x by 4 is equal to 1. So this will be the form. তার মানে এরকম ইকুয়েশনটা আসছে, তাহলে এখানে আমি পুট করছি x is equal to 0. If I put x is equal to 0, I will get value of y is equal to 4. এটা একটা সেট পেয়ে গেলাম। If I put y is equal to 0, I will get x is equal to minus 4. So আমি এখানে একটা সেট পেয়ে গেলাম। এবার এই দুটো পয়েন্ট আমাকে বসাতে হবে, তার মানে x0 y4, তার মানে আমি ধরছি এরকম জায়গাটা একটা পয়েন্ট। সো আমি এটা নিলাম 1, এটা 2, এটা 3, এটা 4, সো এই পয়েন্টটা আমি নাম দিলাম সাপোজ a পয়েন্ট। সো এটা নিলাম 0,4। আরেকটা পয়েন্ট বলেছে x minus 4 y0, সো -4 means it is on the negative side, সো আমি নেগেটিভ সাইডে নেব, দ্যাট মিন্স along the negative directions of the x-axis I will put a point like there, এখানে একটা পয়েন্ট ধরলাম। তো সেখানে আমি এটা ধরলাম 1, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, এটা 4, সো এটা হবে -4,0। সো মাই ফার্স্ট জব ওয়াজ টু ড্র দ্য স্ট্রেট লাইন, তো আমি এই স্ট্রেট লাইনটাকে ড্র করলাম। সো আই উইল ড্র দ্য স্ট্রেট লাইন লাইক দিস। সো এই স্ট্রেট লাইনটা সাপোজ ইকুয়েশন ইজ AB, and this straight line equations, এই ইকুয়েশনটা বলে দিয়েছে ওরা y is equal to x plus 4, এটা বলেছে। এবার ওরা নেক্সট লাইনটা কি বলেছে দেখো, নেক্সট লাইনটা বলেছে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য অরিজিন। স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা এভাবে লিখতে পারি, উই ক্যান অলসো রাইট ডাউন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনটু দিস ফর্ম, এই ফর্মেও লিখতে পারি। এবার অ্যাবাউট দ্য অরিজিন যদি হয়, তার মানে এই লাইন বরাবর আপনার ভেলোসিটিটা আছে, সেই ভেলোসিটিটা হচ্ছে বেসিক্যালি হুইচ ইজ গিভেন, সেটা হচ্ছে 3√2। সো উই ক্যান সে 3√2 মিটার পার সেকেন্ড সে এধারে যাচ্ছে, আর মাস যেটা দেওয়া আছে দ্যাট ইজ 5 kg। তার মানে আমায় একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স টানতে হবে, দ্যাট মিন্স ইফ আই ড্র দিস ডিসটেন্স, সাপোজ এরকম যদি একটা আর নিই তাহলে হবে না, আমি যদি এরকম আর নিই হবে না, এরকম আর নিলাম হবে না, তার মানে এরকম আর নিলে হচ্ছে না, এরকম আর হবে না, এরকম আর হবে না, এরকম আর হবে না, আমি যদি এই রকম নিই তবেই গা হবে, হুইচ ইজ পারপেন্ডিকুলার।
সো এই আর্কটা বেসিক্যালি পারপেন্ডিকুলার, সো এইটা আমাকে বার করতে হবে। দ্যাট মিন্স আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস পার্টিকুলার লেংথ, মানে ও থেকে স্টার্ট করে এইটা যদি সি হয়, সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য লেংথ ও সি, এইটা আমাকে বার করতে হবে। এবার যারা স্ট্রেট লাইন কোঅর্ডিনেটে করেছে দেখো কিভাবে ওরা কম্বাইন করছে, কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে লিনিয়ার মোমেন্টাম, তার সাথে এটা দিয়ে কম্বাইন করে করে আকাশে অঙ্কগুলো ফেলছে, এবং এটা নিটের মানে নিটের লেভেল, ডাব্লিউবিজি জেইমেন এর থেকেও টাফ। সো জাস্ট বোঝার চেষ্টা করো যে কতখানি কনসেপ্ট দরকার হয়। এবার এখানে তুমি কি করবে, এই ডিস্টেন্সটা ওরা বার করতে বলেছে, তো এই ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, দ্যাট ইজ দ্য আর। তো তুমি বলবে স্যার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ নোন টু মি, তাহলে আমি কি করে ওসি বার করতে পারি? আমাদের সেই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার মানে ফ্রম এ পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা আমরা ইউজ করে দেখাচ্ছি। দেখো স্যার, যদি এই লাইনটার ইকুয়েশন হয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যদি d হয়, এন্ড ইফ দিস পার্টিকুলার পয়েন্ট ইজ সাপোজ ও, এটা পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, তাহলে হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ d? স্যার d উই ক্যান ফাইন্ড আউট ভেরি ইজিলি বাই অ্যাপ্লাইং দ্য ফর্মুলা, দ্যাট ইজ a ইন্টু x1 plus b into y1 plus c divided by root over of a square plus b square. This is the way we can find out the value of d. So that is our theory. So now the question is how we can apply this theory here. So simple. স্যার আপনি ইকুয়েশনটা এবার আমাদের যে থিওরিটা বলেছে তাতে আমরা ইকুয়েশনটা এখানে দেখে নেব কিভাবে আসছে। স্যার আমাদের যেটা হবে, এই ডি এর ভ্যালুটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ওসি। সো ওসিটা আমাদের লিখবো কি করে না, আমাদের ইকুয়েশন হচ্ছে y minus x minus 4 is equal to 0, এটা ইকুয়েশন, because you have taken the x in this side and 4 into this side. তাহলে এবার y আর x এর ভ্যালু কত? স্যার এখানে পয়েন্টটাতে ছিল x1 and y1, that was the value which was given. তো এখানে আপনার ভ্যালু আছে 0 0, সো আপনি পুট করবেন 0 minus 4 ডিভাইডেড বাই, এবার এটা কোএফিশিয়েন্ট নিচ্ছেন, কোএফিশিয়েন্ট কত আছে স্যার? y এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 আর x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, কারণ আপনার এটা ইকুয়েশন আছে। আপনি দেখুন x1 চেঞ্জ করেছেন, y1 দিয়েছেন xy এর জায়গায়, বাট a b কিন্তু চেঞ্জ করেননি, এখানে a স্কয়ার b স্কয়ার, এই মানে কোএফিশিয়েন্টটা। সো দিস কোএফিশিয়েন্ট এখানে কত হবে? y এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 আর x এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1, তাহলে আমি এখানে কত লিখবো? আমি লিখবো 1 স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু -4/√2। এইভাবে জিনিসটা বার করতে। এবার তুমি বললে স্যার মাইনাস এলো, এটা তো কিরকম হলো, ডিসটেন্স তো মাইনাস। ডোন্ট ওয়ারি, উই আর নেভার টেকিং ইট মাইনাস, উইল গিভেন আ মড। এটা তো তোমরা স্ট্রেট লাইনই করেছো, যেখানে ম্যাথস করছো তাতে তো নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে যে ইট হ্যাজ টু বি টেকেন ইন মড, বিকজ ডিসটেন্স ক্যান নট বি নেগেটিভ, coordinate can be negative but distance cannot be negative, just like area cannot be negative. So distance you cannot consider as a negative, so you just take a mod sign, তুমি অ্যাবসলিউট ভ্যালুতে জিনিসটা নেবে। তাহলে এটা যখন তোমার হয়ে গেল, তার মানে এটা মড সাইন, মানে এটা প্লাস মড হয়ে গেল, তার মানে এটা হবে 2√2, কারণ এটা দিয়ে এটাকে কেটে দিলে মানে 2 into 2 ডিভাইডেড বাই √2, এখান দিয়ে কাটলে √2 এলো, তাহলে 2√2 তুমি পেয়ে গেলে। তাহলে তোমার এই ডিসটেন্সটা পেয়ে গেলে, মানে আর এর ভ্যালু এটা হচ্ছে 2√2, তাহলে তোমার এত কিছু বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার এম ভি আর এইটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে মাস আছে আমার কত? মাস হচ্ছে 5 into 3√2 into 2√2, so we can get these things. এটা 15 15 30 আর 30 60, তার মানে 60, so 60 ইউনিটস আসছে, that is my L. So that means here it is option 2. So এখানে তুমি অপশন 2 তে ক্লিক করে দিলে। উপাগনা ঠিক আছে? বলে বল। এইভাবে ধরতে। উপাগনা দেখ বুঝতে পারলি কিনা? উপাগনা ছিল তো, হ্যাঁ কি লিখেছে দেখি, না দেখ বলতে পারিস কিনা, এটা বুঝলি কিনা? হ্যাঁ বলো রিতম। আচ্ছা ঠিক আছে। So this is the way you have to understand these things. এটা দেখো বোঝা গেল কিনা? না বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না?
কোথায় বোঝা যায়নি বলো? ইজ ইট ক্লিয়ার? যে আমি কিন্তু পুরো ধরে ধরে দেখিয়েছি স্ট্রেট লাইন, এবার যারা স্ট্রেট লাইন করা হয়নি তাদেরকে আমি কি করে বোঝাই, সেটা হয়ে যাচ্ছে প্রবলেম। কারণ স্ট্রেট লাইনটা এইটুকু হয়তো ধরে নেবো যে সকলের করা হয়ে গেছে। বনিশা বুঝতে পেরেছিস? তুনির, আদিত্য বলো, স্ট্রেট লাইন আদিত্য করা হয়েছে? ডিস্টেন্স ফ্রম এ পার্টিকুলার পয়েন্ট ওভার এ স্ট্রেট লাইন, এটা কিন্তু জানতে হবে, এইটুকু ম্যাথস জানতেই হবে, কারণ না জানলে তো অঙ্ক করানো মুশকিল হয়ে যাবে, এইটুকু জানতেই হবে। স্যার আমার স্ট্রেট লাইন হয়নি, ময়ূক বলছে, সর্বনাশ। তাহলে অ্যাটলিস্ট এইটুকু জেনে রাখো যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি টানা হয়, তাহলে হাউ টু ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বার করার ফর্মুলাটা হচ্ছে এইটা। অ্যাটলিস্ট এইটুকু জেনে রাখো। আমার বিশ্বাস স্ট্রেট লাইন করিয়ে দেওয়া উচিত। আই ডোন্ট নো ওয়াই দে হ্যাভ নট ডান ইট, কারণ তুমি তো অঙ্ক করতে পারবে না এগুলো না জানলে। তো এই হচ্ছে গিয়ে ফান্ডা, দিস আর দ্য ফান্ডাস। এবার চলে এসো নেক্সট অঙ্ক। এবার দ্যুতিষ্মানের একটা কোয়েশ্চেন, দ্যুতিষ্মান সেদিনকে যে কোয়েশ্চনটা বলেছিল আমি তখন ব্যাপারটা ধরে উঠতে পারিনি, এখন আমি বুঝতে পারছি। ও এটা বলতে চেয়েছিল যে স্যার টর্ক ইজ ইকুয়াল টু, আমি যদি ফোর্স ভেক্টর ইনটু আর ভেক্টর লিখেছি তাহলে আমায় কেটে দিয়েছে বা কেটে দিয়েছে বা কিছু একটা সামথিং বলেছে কথাটা। অ্যাকচুয়ালি ফান্ডাটা কি দেখ, ফান্ডাটা হচ্ছে তুই যদি এই ফর্মে লিখে থাকিস তোর অ্যাকচুয়ালি ভুল নেই, কিন্তু এটা একটা স্পেসিফিক ফর্মে আমরা টর্ককে জাস্টিফাই করি। অ্যাকচুয়াল লেখাটা কি জানিস স্যার? লেখাটা উচিত এইভাবে যে টর্ক ভেক্টর, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার লেখা উচিত ছিল এফ, এইটা ম্যাগনিটিউডে যদি আপনি যান এটা ইনটু সাইন থিটা, এইটা যদি আপনি লেখেন তাহলে আপনার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ভুল নেই। এটার মধ্যে ভুলটা, এটা এই ফর্মে লিখলে ঠিক আছে, কিন্তু আপনি যখন ম্যাগনিটিউডে লিখছেন তখন আপনি এইভাবে লিখুন। কেন সেটা দেখ, কারণটা আমি বলছি, সেটা এই অঙ্কে বোঝা যাবে, প্রবলেম নাম্বার 31-এ সেটা ক্লিয়ার হয়ে যাবে কেন এটা ঠিক আর কেন ওটা ভুল। এটা খালি মাথায় রাখ, এবার আমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবো কেন আমরা বলতে চাইছি এই জিনিসটার মধ্যে অ্যানোম্যালিটা কোথায়। এবার চলে আয় প্রবলেম নাম্বার 3-তে। সো দেন ইউ ক্যান গেট টু সি যে কেন আমি এই কথাটা বললাম, কোথায় গন্ডগোলটা হবে। সো প্রবলেম নাম্বার 31। এবার দেখ প্রবলেম নাম্বার 31 আমি ড্র করছি একটা ওয়াই অ্যাক্সিস আর একটা এক্স অ্যাক্সিস, এন্ড দিস ইজ দ্য পার্টিকুলার অরিজিন প্লেসড ওভার হিয়ার। এটা না অরিজিন আছে। এবার ওরা কি বলেছে অঙ্কটার দিকে একবার ভালো করে পড়, আমি একটু বড় করে দিচ্ছি। সো জাস্ট টেক এ লুক ওভার দিস। এখানে বলেছে ওরা যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা ওরা হাইলাইট করেছে। ফার্স্ট লাইন যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা পার্টিকেল পি ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন অ্যাজ শোন ইন দ্য ফিগার। তো ফিগারে আমরা যেটা দেখেছি পার্টিকেলটা যাচ্ছে, তা আমি একটা এরকম ভাবে ড্র করছি, সরি এটা হলো না, এইভাবে ড্র করছি। সো দিস ইজ দ্য লাইন হুইচ ইউ হ্যাভ ড্রন। সো দিস ইজ ইউর ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ ইউর এক্স অ্যাক্সিস। তো এখানে তিনখানা পয়েন্ট ওরা নিয়েছে, they have considered 3 point. One point they have considered B, another point they have considered P, and another is A. So আমি এই পয়েন্টটাকে লিখলাম B, this point I have taken P, and this point I have taken A. So this I have considered, this point is my origin, that is 0 0. এই পর্যন্ত পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় স্টার্ট হবে, বলছে পার্টিকেল পি ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন অ্যাজ শোন ইন দ্য ফিগার ডিউরিং দ্য মোশন অফ দ্য পার্টিকেল ফ্রম এ টু বি। মানে এখান থেকে যখন পার্টিকেলটা এখানে যাচ্ছে, দ্যাট মিনস দ্য পার্টিকেল ইজ মুভিং ইনটু দিস ডাইরেকশন। সো দিস ইজ দ্য ডাইরেকশন দ্য পার্টিকেল ইজ মুভিং। তোরা বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যাবাউট দ্য পয়েন্ট, মানে ও এর রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে এবার বার করতে বলছে। বলছে এটা ইনক্রিজেস, ডিক্রিজেস, রিমেন্স কনস্ট্যান্ট, ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস। এবার খেলাটা দেখ কি হয়। সাপোজ তোকে একটা আমি ভেক্টর হিসেবে দেখাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। সাপোজ আমি ফার্স্টে ধর এই পার্টিকুলার পয়েন্টটা নিলাম, মানে আমার ও থেকে এই পার্টিকুলার পয়েন্টটা নিলাম, তারপরে আমি এটা নিলাম, তারপরে আমি এটা নিলাম। সো আই হ্যাভ কনসিডার 3 ভেক্টরস। ধরা যাক এখানে আমি একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটার নাম দিলাম আমি r1 ভেক্টর, এটার নাম দিলাম r2 ভেক্টর, এটার নাম দিলাম r3 ভেক্টর। তো এগুলো কিন্তু সবকটাই ভেক্টর আছে।
এবার তোর যে পার্টিকেলটা এই সাইডে যাচ্ছে তার তো একটা লিনিয়ার মোমেন্টাম থাকবে, মানে আমি বলতে চাইছি এম ইন্টু ভি তো থাকবে, কিছু তো একটা থাকবে, কারণ তোকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে। সো ওয়ান্স ইউ আর কনসিডারিং দিস থিংস, এই পার্টিকেলটা ধরা যাক এই পার্টিকেলটা সবুজ রঙের পার্টিকেল, একবার এ পয়েন্টে আছে, একবার পি পয়েন্টে, একবার বি পয়েন্টে। তা তুই যদি ফার্স্টে এল এর রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করিস তাহলে এটা কত আসবে, এম ভি, এটা তার সাথে তোর আর ভেক্টর, মানে এখানে ক্রস অফ আর ওয়ান ভেক্টর, এটা আসবে। তুই যদি এল বি এর রেসপেক্টে বার করিস তাহলে কত আসবে, এম ভি ভেক্টর ইনটু তোর এখানে এসে গেল আর টু ভেক্টর, এটা আসবে। তুই যখন এল, এটা সরি এলপি, সরি এলপি আর এল বি যখন বার করছিস তখন আসছে এম ভি ভেক্টর ইনটু আর থ্রি ভেক্টর। সো এইভাবে তুই তিনখানার আলাদা আলাদা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে পারবি। এবার কি করে বুঝবি যে এটা ইনক্রিজেস না ডিক্রিজেস না রিমেন্স কনস্ট্যান্ট? স্যার এটা কি করে আমি বুঝবো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই পার্টিকুলার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট? কারণ আমরা তো নর্মালি কি জানি যে অ্যাঙ্গুলার মোমেন্ট অফ এ পার্টিকেল অ্যাবাউট ও বার করতে বলেছে। স্যার অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো কনস্ট্যান্ট হবে, এটা আমরা বলে থাকি। সো ইন দ্যাট পার্টিকুলার কেস অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট বা ইতিবৃত্তান্ত, তাহলে আমাকে এইবার সেটা জানতে হবে যে এটা কি ঘটতে চলেছে। কারণ আমার তো এই টোটাল জিনিসটা বেসিক্যালি সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয়, রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে তো আমি এখানে যে কথাটা লিখেছি বলেছে এ টু বি তে পার্টিকেলটা মুভ করে করে যাচ্ছে, তোমায় অ্যাঙ্গুলার মোমেন্টামটা বার করতে বলেছে। তো স্যার এখানে আমি দেখতে পাচ্ছি মাসটা কনস্ট্যান্ট। স্যার ভেলোসিটির ব্যাপারে কিন্তু কিছু এখানে বলে দেয়নি যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, দে হ্যাভ নাথিং মেনশন এনিথিং অ্যাবাউট দ্য ভেলোসিটি। তাহলে আমি এই যে পয়েন্টটা আছে, এই যে ভিটা, এটাকে, এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না আমি তো জানি না। আমার মাসটা কনস্ট্যান্ট সেটা আমি জানি। স্যার এবার আর ওয়ানটাকে দেখা যাক। স্যার আর ওয়ানটাকে কিভাবে লেখা যায়? ফার্স্টে যদি আমি আর থ্রিটাকে ইমাজিন করি, সাপোজ ধরে নিচ্ছি আমি স্যার এই অ্যাঙ্গেলটা থিটা থ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা টু, আর এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে থিটা ওয়ান। সো হোয়াট হ্যাভ টু ডু? স্যার আমাকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে ড্র করতে হবে এই লাইনের ওপর। তো আমি ড্র করলাম, this is my perpendicular distance which I have drawn from the point O over the point over here, এই পয়েন্টটা ধর C। তার মানে এই ওসি বাই, আমি যদি ট্রায়াঙ্গেলটা নিই স্যার এইটা, দ্যাট ইজ ওসিবি, তাহলে আমি কি পাবো, ওসি বাই আর থ্রি ভেক্টর দ্যাট কাম ডাউনস টু মাই সাইন থিটা থ্রি, এটাই আসবে। কারণ আমি যদি ট্রায়াঙ্গেল ওসিবি নিই তাহলে ওসি বাই এটা আসছে, তাহলে ওসির ভ্যালুটা এসে যাচ্ছে আর থ্রি ভেক্টর ইন্টু সাইন অফ থ্রিটা থ্রি। তার মানে এই পার্টিকুলার পোর্শনে আমি যদি ওসিটাকে, আমার তো এখানে আর ওয়ান ভেক্টর, তাহলে তো আমার আর থ্রি ভেক্টরটাকে রিপ্লেস করতে হবে, মানে এম ভি ইন্টু ওসি ডিভাইডেড বাই সাইন অফ থিটা থ্রি, তবে গা আমি বেসিক্যালি জিনিসটা পাবো, কারণ অ্যাকচুয়ালি আমার লেন্থটা লাগবে। তাহলে আর থ্রি ভেক্টরটাকে স্যার যদি আমায় রিপ্রেজেন্ট করতে হয় তো সেটা তো আমার ওসি দিয়ে করতে হবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে রগরটা কি হয়, মানে গন্ডগোলটা কি হয়? স্যার এই যে আর থ্রি ভেক্টরটা আপনি লিখেছেন, আর থ্রি ভেক্টরটার অ্যাকচুয়ালি যদি ম্যাগনিটিউড নেন, এই আর থ্রি ভেক্টরটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওসি ভেক্টরে কাজ করছে, কারণ এখানে আপনার আর থ্রি যেটা দিয়েছেন সেটা এই লেন্থটা, আপনার এই লেন্থ, এটা তো ভেক্টর, অ্যাকচুয়াল লেন্থটা কোনটা? স্যার অ্যাকচুয়াল লেন্থটা যদি দেখতে চান তার মানে আপনাকে দিস বাই দিস, এই আর থ্রি সাইন থিটাটাই হচ্ছে ওসির অ্যাকচুয়াল লেন্থ। তার মানে এখানে আপনাকে লিখতে হবে এই জিনিসটায় আর থ্রি সাইন অফ থিটা, এই যে জিনিসটা আপনি লিখছেন সেটাই ওসির লেন্থ। এইখানটাই অনেক সময় গন্ডগোলটা হয়। গন্ডগোলটা এখানে হয় কারণ আমরা মানে ট্রিগোনোমেট্রির সাথে ভেক্টরটাকে গুলিয়ে ফেলি। এখানে বেসিক্যালি তোমাকে এটা বুঝতে হবে যে ওসির লেন্থটা যেটা পাচ্ছ এটা ইন টার্মস অফ ম্যাগনিটিউডে, তো আর থ্রি সাইন থিটা দিয়ে করলে তুমি যেটা পাবে সেটাই তোমার ওসির লেন্থ, তোমার ওসির লেন্থটা দরকার। তার মানে আর টু কে যখন তুমি করছো তখন তুমি লিখবে আর টু সাইন অফ, এখানে থিটা থ্রি লিখেছো, এখানে লিখবে থিটা টু। তো এই জিনিসটা তোমার আর ওয়ান কে যখন লিখছো তখন এটা থিটা ওয়ান আছে, তখন এটা লিখছো সাইন অফ থিটা ওয়ান, তাহলে তোমার এই গোটাটা আসছে। সো প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি ওসি বসিয়েছো, ওসির লেন্থটা স্যার সমানই আছে কিন্তু এইটা আলাদা, তার মানে আমার ভেলোসিটি ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে, অ্যালং দ্য লাইন আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট।
সো এই পার্টিকুলার পোর্শনে এই r1 sin 1 থিটার মধ্যে তার মানে ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, সরি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার r1 চেঞ্জ হচ্ছে, sin থিটা 1 চেঞ্জ হচ্ছে। তার মানে r1 যদি আমার ছোট আছে, sin থিটা 1 এই ভ্যালুটা বড় হবে। r2 যদি আমার ছোট আছে, sin থিটা 2 এই ভ্যালুটা বড় হবে। r3 যদি আমার ছোট হয় বা বড় হয়, যাই হোক না কেন, তাহলে sin থিটা 3 আমার বড় হবে, এন্ড ভাইসি ভার্সা। এটার ভাইসি ভার্সা, ঠিক উল্টোটাও সত্যি। অর্থাৎ উল্টোটা সত্যি মানে যদি আমার দেখা যায় স্যার r3টা ছোট আছে না, r3টা বড় হয়ে গেছে, সো ইন দ্যাট কেস sin থিটা 3 যেটা সেটা ছোট হয়ে যাবে। দেখ তাই হচ্ছে, কিন্তু আমার r2টা যদি বড় হয় তাহলে sin অফ থিটা 2 যেটা আছে সেটা ছোট হয়ে যাবে। সো এইভাবে জিনিসটা রিভার্স অর্ডারে চলতে থাকে, কিন্তু আমার এম ভি আর এইটার যে মাল্টিপ্লিকেশন এইটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে স্যার, এটা চেঞ্জ হবে না। তাহলে অলওয়েজ রিমেম্বার দিস থিংস, এটা ডিভাইড হবে না স্যার। এই ওসিটা আমার যখন ম্যাগনিটিউড ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা r3 ইন্টু সাইন অফ থিটা 3 দিয়ে রিপ্রেজেন্ট করব। যখন ওসিটাকে আমরা এই ফর্মে নিচ্ছি এখান থেকে, তখন ওসিটাকে রিপ্রেজেন্ট করব r2 ইন্টু সাইন অফ থিটা 2। সো এক্ষেত্রে স্যার থিটা 1 এন্ড থিটা এই r1 এই যে মাল্টিপ্লিকেশন হয় যে জিনিসটা, এই টোটালটা কিন্তু সেমই থাকে। So this entire total remains same, so we can say এখানে ultimately remains constant. So option 3 will be the correct. তো এইভাবে আমাদের ধরতে হয় যে পুরো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফান্ডাটা, যে একটা লাইন বরাবর যদি পার্টিকেলটা মুভ করে তাহলে ব্যাপারটা কি হবে সেটা আমরা বুঝি। এটা হচ্ছে একটা ইউনিক প্রবলেমের ধারা। ওকে, so that's why this will be the option 3 is the correct. So always remember angular momentum is constant over a particular point. একটা particular point এর respect এটা constant। এবার ধরো এখানে আরো কিছু প্রবলেমস আমরা ডিসকাস করে দিয়েছিলাম। এবার সিএম এর উপর কিছু প্রবলেমস আগে, এগুলো আগের দিন ডিসকাস করে দিয়েছিলাম, হোয়াইট এই ইনক্লিনেশন বা এইগুলো। আচ্ছা, এখানে এই প্রবলেমস গুলো এবার দেখা যাক, একটু তেড়া বেঁকা প্রবলেম। সো লেটস কনসিডার দিস প্রবলেম। এখান থেকে এই কয়েকটা প্রবলেম দেখা যায়। সাপোজ দিস ওয়ান, এটা একটুখানি বড় করে দাও। এবার দেখো তোমার প্রবলেমটা কি দিয়েছে আগে। 1 নম্বর, এখানে একটা প্রবলেম ইউজ করেছে ওরা। এই প্রবলেমটা একটু অন্য ধরনের। এবার আমি একটু আগে দেখাচ্ছিলাম একটা জিনিস, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যে স্যার সিএম অফ এ বডি, আমি একটু আগে বলছিলাম যে একটা রড যদি এরকম থাকে, সো ইফ দ্য সেন্টার অফ মাসটা এখানে আছে, অ্যাক্সিস অফ রোটেশনটা এখান দিয়ে গেছে, and if the rod length is L and if the mass is m, আমরা বলতে পারি I is equal to m into L square by 12। স্যার এটাই হবে, এটাই ফর্মুলা। আরেকটা ফর্মুলা, যদি স্যার এই লেন্থটা মিড পয়েন্ট হয় তাতে এটা L/2 হবে, and this will be L/2। সো এবার যদি এই রডটাকে শিফট করিয়ে আপনি এটা চেঞ্জ করলেন, রডটার পজিশনটা আপনি এখানে আনলেন, সো ইন দিস কেস অ্যাক্সিস অফ রোটেশনটা হয়ে যাবে এটা। তাহলে এটা যখন হলো, মানে এটা এখন আর অ্যাক্সিস অফ রোটেশন নয়, এইটা অ্যাক্সিস অফ রোটেশন। সো ইন দিস কেস আমি বলতে পারি এইটা রেসপেক্টে, মানে এটা যদি আমি এক্স ওয়াই ধরি, তাহলে আমি লিখবো IXY ইজ ইকুয়াল টু I, মানে প্রথমে যেটা ছিল ফার্স্ট হোয়াট ইট ওয়াজ, তার সাথে আমি লিখবো m ইন্টু ডি স্কোয়ার। এটাই তো ফর্মুলা, প্যারালাল অ্যাক্সিস থিওরেমের এটাই ফর্মুলা। তাহলে এখানে আমি কি লিখছি, m ইন্টু L স্কোয়ার বাই 12 প্লাস m ডি স্কোয়ার। ডি এর ভ্যালুটা কত স্যার, L/2। কতটা সরেছে স্যার, এখান থেকে এতটা সরেছে, সো দ্যাট ইজ L/2। সো আমি এখানে L/2টা লিখবো, দ্যাট মিনস এখানে লিখবো m ইন্টু L/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে স্যার, এটা ml স্কোয়ার বাই 12, এটা ml স্কোয়ার বাই 4, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 12, আর ওপরে হচ্ছে 4ml স্কোয়ার। তো কেটে দিলে আমরা লিখি ml স্কোয়ার বাই 3। তার মানে এটার জন্য I এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে ml স্কোয়ার বাই 3।
এটা তো স্যার আমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি করতে করতে, যে রডটার মাঝে দিলে কত হয়, একদম সাইডে দিলে, এজে দিলে কত হয়, মিড পয়েন্টে দিলে এমডি স্কয়ার দিয়ে আমরা বার করে ফেলবো। এবার মুশকিলটা কোথায় হবে স্যার, এই জিনিসটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন রডটাতে মাসটা হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, মানে এই যে মাসটা বলা হয়েছে সেই মাসটা এম বলছে, রডটার মাস এম, দ্যাট মিনস এভরিওয়্যার দ্য মাস ইজ, কনসেন্ট্রেশন অফ দ্য মাস ইজ ইউনিফর্ম ইনসাইড দিস পার্টিকুলার রড। স্যার সেখানে কোনো প্রবলেম হয় না, ওরা এত ইজি অঙ্ক দেবেই না। ওরা কি দেবে স্যার, ওরা এরকম একটা রড দেবে যে রডটার এই সাইড দিয়ে হতে পারে অ্যাক্সিস অফ রোটেশন, এখান দিয়ে হতে পারে, এখান দিয়ে হতে পারে, এখান দিয়ে হতে পারে, এখান দিয়ে হতে পারে, যে কোনো জায়গা দিয়ে হতে পারে, বাট উই ডোন্ট নো। ওরা কি বলবে, ওরা বলবে যে এই জায়গাটায় কনসেন্ট্রেশনটা বেশি মাসের, এইখানটা মাসের কনসেন্ট্রেশনটা একটু কম, এখানটা আরো কম, মানে এটা ছড়িয়ে ছিটিয়ে মাসগুলো আছে, দ্যাট মিনস দিস ইজ নট, দিস কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড বাট নট হোমোজিনিয়াস, মানে এটা হোমোজিনিয়াস নয়। এবার এখানে সেন্টার অফ মাসটা আমাকে বার করতে হবে, তার বেসিসে আমি অ্যাক্সিস অফ রোটেশনে হিট করব, তাহলে সেইখানে সেন্টার অফ মাসটা কি করে বার করে। স্যার এইরকম ধরনের বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস বার করার জন্য নর্মালি আমরা কি করে থাকি, যদি আমার নর্মাল বডি হয়, নর্মাল বডি বলতে আমি বলছি হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, স্যার এক্সিএম যখন বার করি আমরা লিখি x1 তার সাথে m1 প্লাস মানে x2 m2 ডট 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 করে xn mn ডিভাইডেড বাই, উই ইউজ টু রাইট ডাউন m1 প্লাস m2 প্লাস ডট 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 mn। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি আমরা ycom বার করতে চাই, সো উই ইউজ টু রাইট ডাউন m1 y1 plus m2 y2 plus dot dot dot, we can write down mn yn divided by, we can write down m1 plus m2 plus dot 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 mn। কিন্তু স্যার এক্ষেত্রে সেটা করা যাবে না যদি এরকম সিচুয়েশন হয়। কিরকম সিচুয়েশন স্যার, এবার এটা আমি দেখিয়ে দিলাম, মানে অঙ্কটাতে ঢোকার আগে একটু থিওরিটাকে রিক্যাপ করিয়ে দিলাম। এই ক্ষেত্রে স্যার দেখুন কি বলেছে স্যার, ওরা বলছে a linear mass density lambda of a rod of length kept along the x-axis varies lambda is equal to alpha plus beta x, where alpha and beta are the positive constant, the center of mass of the rod তোমাকে বার করতে বলেছে। স্যার এই পার্টিকুলার কেসে এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা যাবে না, we cannot apply this formula, কারণ এখানে এই যে linear mass density কথাটার মানেটা হচ্ছে that মাস পার ইউনিট লেংথ, সেইটা ওরা বলেছে, দ্যাট মিনস এই যে এইটা জিনিসটা দিয়েছে এটার মানে হচ্ছে ডিএম ডিএক্স, দ্যাট ইজ কল্ড ডিএম ডিএক্স, মানে এইটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ মাস, দিস ইজ দ্য স্মল অ্যামাউন্ট অফ মাস হুইচ ইজ প্রেজেন্ট ইন স্মল ডিস্টেন্স, so that particular value they have given, that is lambda, which is given in the form of alpha plus beta x। এইভাবে জিনিসটা দিয়েছে, তাহলে এখানে আমরা কি করে করতে পারি, মানে এই জায়গাটা করা। স্যার এখানে করার ফান্ডাটা হচ্ছে যদি আমাদের এক্সসিএম বার করতে হয় তাহলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, এই দিয়ে করতে হবে। যদি আমি ycm ইউজ করতে চাই, মানে ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস অ্যালং দ্য y axis, then we have to use ydm ইন্টিগ্রেশন dm, এইভাবে আমাকে জিনিসটা বার করতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসটা আমাদের দিয়েছে তাতে বলেছে আলফা প্লাস এক্স, এইটা হচ্ছে আমার লিনিয়ার মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটি মানে ডিএম সোজা কথা। তো এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, তাহলে কি কি দরকার স্যার, আমার ডিএম দরকার, ডিএমটা ছাড়া করতে পারবো না, আর আমার এক্স দরকার। তো আমি ফার্স্টে এই যে ডিএম এইটা পেয়েছি, ডিএম ডিএক্স, এইটাকে আমি লিখতে পারি ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স, এটা লিখলাম। এবার দেখো এটা দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি পেয়ে গেলাম ডিএম ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স ইন্টু ডিএক্স। সো আমার ফার্স্ট কাজটা হয়ে গেল, আমার ফার্স্ট কাজ দরকার ছিল ডিএম বার করা, সো দ্যাট ডিএম আই হ্যাভ অলরেডি ফাইন্ড আউট। আমার ডিএমটা বেরিয়ে গেছে স্যার, একটা পোর্শন বেরিয়ে গেছে, এই ডিএমটা আমি বার করে ফেলেছি, আই হ্যাভ গট ইট। নেক্সট কি করতে হবে স্যার, ওটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আপনি এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছেন, দ্যাট মিনস আপনাকে আনতে হবে এক্স ডিএম, এইটা আনতে হবে।
সেটা আনার জন্য কি করতে হবে স্যার, এটাকে আপনার এক্স দিয়ে মাল্টিপ্লাই করুন, মানে এক্স ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে আপনার এক্স ডিএম বেরিয়ে গেল। একটা একটা করে বার করো। ফার্স্টে তুমি বার করলে ডিএম, কি করে ক্যালকুলেট করবে ডিএম? স্যার ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স। হাউ ডু ইউ নো দ্যাট দিস উইল বি? স্যার এখানে লিখে দিয়েছে লিনিয়ার মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটি এই কথাটা লিখে দিয়েছে। লিনিয়ার মাস ডেনসিটি স্যার আমরা তো এমনি ডেনসিটি জানি, দ্যাট ইজ মাস বাই ভলিউম। লিনিয়ার মাস ডেনসিটি মানে মাস বাই এল, মানে মাস পার ইউনিট লেংথ। আমরা যখন এইটা বলি তখন আমরা সেটাকে বলি density, that is mass by volume. Whenever we say linear mass density, that means mass per unit length. যখন আমরা বলবো area mass density, that means mass per unit area. এইভাবে টার্মগুলো আমাদের আলাদা আলাদা জানতে হবে সিজি করতে গেলে, কারণ ওরা কিন্তু এই সব জায়গা দিয়েই মারবে। সো এম বাই এল মানে লিনিয়ার মাস ডেনসিটি, এটার মানে হচ্ছে এরিয়া মাস ডেনসিটি। এটাই আমরা বেসিক্যালি নর্মালি যেটা করে থাকি মাস বাই ভলিউম, সেটা আমরা জানি ডেনসিটি। কিন্তু আমাদের মাস পার ইউনিট লেংথ এন্ড মাস পার ইউনিট এরিয়া উই হ্যাভ টু নো। এরিয়া মাস ডেনসিটি বললে এটা দিয়ে ডিনোট করে, লিনিয়ার মাস ডেনসিটি মানে এটা দিয়ে ডিনোট করে। সো দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এবার স্যার কি হবে? এইগুলো তো বেরিয়ে গেল। এবার আমরা তলায় কি আছে, শুধু ডিএম কে ইন্টিগ্রেট করেছে, তাহলে আমরা এগুলো এবার মুছে দিলাম। সো এই পোর্শনটা গুলো মুছে দিলাম। এবার দেখো এগুলো আমাদের জানা হয়ে গেছে। এবার আমরা কি করছি স্যার? এইবার এই পার্টিকুলার পোর্শন, এটা একটু ছোট করে দিচ্ছি স্যার। এই পার্টিকুলার পোর্শনে এবার যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ডিএমটা জানি, এক্স ডিএম জানি, মানে আমরা করব ইন্টিগ্রেশন এক্স ডিএম, আর এখানে লিখলাম ইন্টিগ্রেশন ডিএম। সো এটা কত লিখব স্যার? এখানে আমি লিখব এক্স ইন্টু আলফা প্লাস বিটা এক্স ইন্টু ডিএক্স, কারণ আমার সেটাই ভ্যালু আছে, দিস ইজ দ্য ভ্যালু। তো এই ভ্যালুটা তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসালাম এক্স ডিএম এর জায়গায়। আর নিচে যেটা লিখবো, এবার এটাকে ইন্টিগ্রেট করছি, আর নিচে ইন্টিগ্রেট করছি ডিএম কে। সো ডিএম কে আমি ইন্টিগ্রেট করছি আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু ডিএক্স। সো দিস ইজ দ্য ওয়ে আই এম ইন্টিগ্রেটিং। এই হয়ে গেল তোমার আসল খেলা, পুরো জিনিসটা এইভাবে দাঁড়াও। এবার মুশকিলটা হচ্ছে স্যার এটা কি ইনডিফিনিট ইন্টিগ্রেশন হবে না ডেফিনিট ইন্টিগ্রেশন হবে? ওরা কি লেংথের ব্যাপারে কিছু বলেছে? দেখা যাক। অঙ্কটার দিকে তাকালে দেখবে লিনিয়ার মাস ডেনসিটি ল্যামডা অফ আ রড লেংথ এল বলে দিয়েছে। এখানে লেংথ এল পরিষ্কার ভাবে লেখা আছে, লেংথ এল। তার মানে আমার এখানে স্যার লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিট হবে এল। এখানে লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিট হবে এল। তাহলে আমাকে এই যে টোটাল জিনিসটা আপনি পেলেন, এটা কি স্যার? এটাই হচ্ছে আপনার এক্সিওএম। এইভাবে আমায় এক্সিএম বার করতে হবে। কাদের ক্ষেত্রে স্যার? যাদের ক্ষেত্রে ওই m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস, এই ফর্মুলাগুলো যাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, তাদের কি করে আমি সিএম বার করব? যেখানে মাসটা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ দিস থিংস। এই হচ্ছে ফান্ডা। এবার বাকিটা তো ইন্টিগ্রেশন কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটাকে আনাটাই হচ্ছে আসল ব্যাপার, যে এইভাবে জিনিসটাকে আনতে হয়। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দিস। এই লিনিয়ার মাস ডেনসিটি এই জিনিসটাকে তুমি কিভাবে ইউজ করছো তার উপরই আসল খেলাটা ডিপেন্ড করবে। এবার দেখো আমরা এটাকে করে দিচ্ছি আলফা ইন্টু এক্স ডিএক্স 0 টু এল, আর এখানে হয়ে যাবে বিটা ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, এটা হয়ে যাবে 0 টু এল ডিভাইডেড বাই, তুমি নিচেরটা করছো আলফা ইন্টু ডিএক্স, এটা লিখছো 0 টু এল, আর এখানে লিখছো বিটা ইন্টু এক্স ডিএক্স, এখানে লিখছো 0 টু এল। একদম স্টেপ বাই স্টেপ। এবার এখানে আলফাটা কনস্ট্যান্ট, তাহলে আলফাটা বেরিয়ে যাবে। সো আলফাটা বেরিয়ে গেলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে হয়ে যাবে 0 টু এল। তারপর এটা বিটাটা বেরিয়ে গেলে এখানে হয়ে গেল বেসিক্যালি কত না এক্স কিউ বাই 3,
নর্মাল ইন্টিগ্রেশন জানো তোমরা, তো না জানলে আমি এখানে বলে দিচ্ছি যে x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এখানে ওইটাই অ্যাপ্লাই করছি, n এর ভ্যালু এখানে 2, একবার n এর ভ্যালু এখানে n এর ভ্যালু এখানে 1 আছে, এখানে 2 আছে। সো এখানে হচ্ছে 0 টু n ডিভাইডেড বাই, এখানে লিখছো আলফা ইনটু কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0 আছে, তার মানে তুমি লিখতে পারো x, তোমার যদি 1 থাকে ইন্টিগ্রেশন dx, এটার মানে কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 0 dx, এটার মানে হয় তাই। তো x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে তুমি যখন ভ্যালুটা বার করছো তখন কি লিখবে, তখন লিখবে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তাহলে কি বেরোচ্ছে তোমার, বেরোচ্ছে x, x আসছে, তাহলে তুমি এখানে লিখে দিলে আলফা ইনটু x। এবার এটাকে তুমি লিখলে 0 টু l। পরেরটার ক্ষেত্রে বিটাটা কনস্ট্যান্ট, তাহলে বিটাটাকে বাইরে নিয়ে যাও, সো বিটাটাকে টেকেন আউটসাইড, তোমার পড়ে থাকলো x, তাহলে তুমি লিখলে x স্কয়ার বাই 2, এখানে তুমি লিখলে 0 টু l, তোমার কাজ শেষ। এবার তুমি জাস্ট ভ্যালুটা পুট করবে। যারা অলরেডি ইন্টিগ্রেশন করেছো আমার এখানে তারা তো জানোই, যারা করনি দেখে নাও। স্যার নিয়মটা কিছুই না, জাস্ট এলটাকে আপনি একবার এক্স এর জায়গায় বসাবেন, মাইনাস করবেন, তারপরে আবার জিরোটাকে এক্স এর জায়গায় বসাবেন, এখানেও তাই করবেন, এলটাকে বসাবেন, মাইনাস করবেন, জিরোটাকে বসাবেন, এখানেও তাই করবেন, এলটাকে বসাবেন, মাইনাস করবেন, জিরোটাকে বসাবেন, এখানেও তাই, এলটাকে বসাবেন, মাইনাস করবেন। সো আলটিমেটলি এখানে কত আছে স্যার, আলফা বাই 2 কমন নিয়ে নিলে এই পার্টিকুলার পোর্শনে আপনার যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এই পার্টিকুলার পোর্শনে বিটা বাই 3 কমন নিয়ে নিলে এটা দাঁড়াবে এল কিউ মাইনাস 0 কিউ, মানে কিছুই নেই, 0 মানে ওটা 0 হয়ে যাবে, এখানে আলফা ইন্টু এল মাইনাস 0, আর এখানে আপনি বিটা বাই 2 করলেন, এখানে হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এই হচ্ছে তোমার ফান্ড। সো এখান থেকে তুমি ইজিলি বার করে নিতে পারো আলফা ইন্টু এল স্কোয়ার বাই 2 প্লাস বিটা বাই 3 ইন্টু এল কিউ, আর এই পোর্শনে তুমি লিখলে আলফা ইন্টু এল, এখানে লিখলে বিটা বাই 2 ইন্টু এল স্কোয়ার। তো এবার এখান থেকে তুমি কিছুটা কমন নিয়ে নিতে পারো, কমন ইন দা সেন্স তুমি চাইলে এখান থেকে এল স্কোয়ার কমন নিয়ে নিতে পারো। সো ইফ ইউ টেক এল স্কোয়ার কমন, তো এটা এসে যাবে আলফা ইন্টু এল বাই 2, আর এখানে বিটা, এই সরি আলফা ইন্টু, সরি ইট কাম ডাউনস টু আলফা, এল স্কোয়ার কমন নিয়েছো, তাহলে আলফা বাই 2 প্লাস বিটা ইন্টু এল বাই 3, দিস উইল কাম। আর লোয়ার পোর্শনে তুমি আলফা মানে এলটা কমন নিলে, সো ইট কাম ডাউনস টু আলফা প্লাস বিটা ইন্টু এল বাই 2, তো এল এল একটা কেটে দিলে, এন্ড আফটার দ্যাট জাস্ট সিম্পলি, এবার আর কিছু নেই, এবার জাস্ট এলসিএম নেওয়া, মানে আলফা বাই 2 প্লাস বিটা ইন্টু এল বাই 3 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইন্টু এল বাই 2। সো এবার এটা এলসিএম দিলে এখানে দেখো এটা 6 এসে যাবে, সো এখান থেকে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে যে কোন অ্যান্সারটা আসবে। সো এখানে এলসিএম নিলে এটা 6 আসবে, সো এটা ন্যাচারালি 3 আলফা হয়ে যাবে, আর এটা 2 বিটা ইন্টু এল হয়ে যাবে ইন্টু এল, আর নিচেরটা এটা হয়ে যাবে 2 আলফা প্লাস বিটা ইন্টু এল ডিভাইডেড বাই 2। সো এখান থেকে একটা 2 2 কেটে দিলে এখানে 3 এসে যায়, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু এল ইন্টু 3 আলফা প্লাস 2 বিটা ইন্টু এল and divided by, it come down to 3 into 2 alpha plus beta into l. So এবার তুমি অপশনে পেয়ে যাবে, যেটা তোমার অপশন আসবে সেটা দেখে নেবে, সেই অপশন অনুযায়ী তুমি বসিয়ে দেবে, অপশন 2 আসছে তুমি অপশন 2 বসিয়ে দেবে, সো অপশন 2 এটা বসিয়ে। সো এইভাবে তুমি বেসিক্যালি অঙ্কগুলো, এটা হচ্ছে একটা নরমালি এইভাবে আমরা অঙ্কগুলো নামাই। সো এটা একটু দেখে নাও, কারণ এই টাইপের প্রবলেমস কিন্তু মানে সিজি নরমাল প্রবলেমের বাইরে এগুলো থাকে, এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, মানে এই টাইপের ধরার কায়দাটা কি সেটা একটু দেখো। তিতলি বোঝা গেছে সুব্রতদা? ক্লিয়ার? দেখে নে সিএম এইভাবে ধরতে পারছো কিনা, এটা খুব দরকার। তিতলি বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ঠিক ঠিক তো, এটা কিন্তু মাথায় রাখবি, এটা কিন্তু নিটের জন্য খুব, নিট এবং জেইই মেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর ঋষিতা বল, এটা বুঝতে পেরেছিস কিভাবে করলাম? বল কি কোয়েশ্চেন আছে, যে আমার এই ফর্মটা কি করে এখান থেকে বার করে আনছে, এটাই হচ্ছে আসল ব্যাপার। কোন এই আকাশের এই সেটটা কিন্তু করতেই হবে বাবা, এটা না করলে হবে না, এটা করতে হবে, ঠিক আছে?
এবার দেখো এই অঙ্কটা, পরের যে অঙ্কটা দিয়েছে, আমি এবার এটা মুছে দিচ্ছি। এইভাবে সিএম গুলোকে বার করতে হয় যখন বডিটা হোমোজিনিয়াস থাকে না। তোমাকে অন্য কিছু দিতে পারে। আমি ধরো একটা রডের নর্মাল এই টাইপের আর একটা অঙ্ক দেখাচ্ছি, যেরকম নর্মাল অঙ্ক দিয়ে থাকে ওরা স্কুলের পরীক্ষায়, কিরকম দিয়ে দেয় ফট করে। যখন একদম নর্মাল সিএম এর উপর প্রবলেম দিচ্ছে, তখন কি করে ওরা ইউজ করছে সিএমটাকে, যে এইরকমই হোমোজিনিয়াস অবজেক্ট বা এটার ক্ষেত্রে কিভাবে ইউজ করছে। তো ওই একই ভাবেই ওইটা নর্মালি ওরা ইউজ করে থাকে ওই 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 জিনিসটা। আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রজেক্টাইলের সাথে, ওইটা একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া, তো ওটা আমাদের একটুখানি জানতে হবে। এনিওয়ে ওটা আমি দেখাচ্ছি, আগে এটা একবার দেখে নাও। বলছে ম্যান অফ মাস 60 কেজি ইজ স্ট্যান্ডিং অন এ বোর্ড অফ এত এত এই সমস্ত বলেছে টলেছে। তারপর বলেছে দ্য ম্যান ইজ ইনিশিয়ালি as 20 মিটার ফ্রম দ্য শোর, হি স্টার্টস ওয়াকিং অন দ্য বোট। ঠিক আছে, আচ্ছা। তো আমার ফার্স্টে 2 নম্বর অঙ্কতে কি দিয়েছে, বলছে ম্যান অফ মাস 60 কেজি স্ট্যান্ডিং অন এ বোট, যার বোর্ডটার মাস মানে মাস অফ বোর্ড যেটা, সেই মাস অফ বোর্ড ইট ইজ বিন গিভেন দ্যাট ইজ 140 কেজি। আর এখানে দিয়েছে মাস অফ 60 কেজি যেটা মাস অফ দ্য ম্যান, তো আমি ধরছি এম হচ্ছে মাস অফ ম্যান, সো দ্যাট ম্যান ইজ 60 কেজি। এটা গিভেন ইনফরমেশন। এবার বলছে যে হুইচ ইজ অ্যাট রেস্ট ইন দ্য স্টিল ওয়াটার, ভালো কথা, এরকম ভাবে একটা বোট আছে, সো এই বোটের মধ্যে ম্যানটা দাঁড়িয়ে আছে সামার, এবং বলে দিয়েছে দ্য ম্যান ইজ ইনিশিয়ালি 20 মিটার ফ্রম দ্য শোর। তার মানে আমি ধরে নিতে পারি এখানে লোকটা দাঁড়িয়ে আছে সাপোজ, তো এখানে যদি শোরটা থাকে, আমি কথার কথা বলছি, ইট ইজ 20 মিটার ফ্রম দ্য শোর, আমি একটা আরবিট্রারি ধরছি, ড্রয়িংটা ঠিক নাও হতে পারে। বলে হি স্টার্টস ওয়াকিং অন দ্য বোর্ড 4 সেকেন্ডস উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, 4 সেকেন্ড হাঁটলো, তার মানে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডস ও হেঁটেছে। আর ওর যে ভেলোসিটিটা ছিল সেই ইউ ইজ ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিতে ও এদিকে ধরা যাক গেল শোরের দিকে। বলছে দ্য ফাইনাল ডিস্টেন্স অফ দ্য ম্যান ফ্রম দ্য শোর কতটা হবে, ফাইনাল ডিস্টেন্স ফ্রম দ্য ম্যান ফ্রম দ্য শোর কতটা হবে। তো নর্মালি কি হয়, ফার্স্ট যেটা, এটা তো তাও একটা সিন দিয়েছে, আর একটা যে এই সাথে ধরো আর একটা কোয়েশ্চেন এরকম দিয়ে দেয় অনেক সময়, বলবে যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য সিএম অফ দ্য সিস্টেম, এটা দেবে। আর একটা অপশন দিয়ে 4টে অপশন দিয়ে দিল, এ বি সি ডি এরকম দিয়ে দিল। আইদার কোয়েশ্চেনটাকে এই ফর্মে দিচ্ছে, এটা এসি বামা, আইদার এই ফর্মে দেয় এসি বামা থেকে, অথবা এই টাইপের দিয়ে দেয় কোয়েশ্চেন। তো হাউ টু হ্যান্ডেল দিস কোয়েশ্চেন, ফার্স্ট অফ অল যদি এটা দেয়, তার মানে এবারে 100 চোখ কান বুঝে উইদিন 5 সেকেন্ডস এর মধ্যে টিক মারবে। স্যার বলছে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ সিএম অফ দ্য সিস্টেম। স্যার আমার লোকটা যদি এখান থেকে এই প্রান্তে যায়, বা লোকটা যদি এখান থেকে এই প্রান্তে আসে, যাই করুক না কেন, আমার এই লোকটার মাস যদি এম হয় আর বোর্ডটার মাস যদি ক্যাপিটাল এম হয়, স্যার আমার সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম কোনো মুভমেন্ট হবে না। সাপোজ ইয়েলো ইজ বেসিক্যালি দ্য সিএম অফ দ্য সিস্টেম। এই সিএম অফ দ্য সিস্টেম কথাটার মানেটা কি, সিএম অফ দ্য সিস্টেম মানে হচ্ছে এই লোকটার মাস আর বোর্ডটার মাস মিলিয়ে যে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, মানে যেখানে ইট ইজ লোকেটেড, স্যার এটার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। কেন হবে না, ইফ এনিওয়ান আস্ক কেন এটা হবে না, লোকটা তো এখান থেকে এধারে গেল, তাহলে তো বোর্ডটা এধার থেকে এধারে সরবে, কোয়াইট ন্যাচারাল। অবভিয়াসলি স্যার লোকটা যদি হেঁটে হেঁটে এদিকে যায়, তো কোয়াইট ন্যাচারাল বোটটা হেঁটে হেঁটে একটুখানি হলেও জলের, এখানে তো ওয়াটার আছে, সো বোটটা একটু এদিকে সরে যাবে, কারণ লোয়ার পোর্শনে তো আপনার ওয়াটার আছে, এখানে তো আপনার জল। তো কোয়াইট ন্যাচারাল ইফ দ্য পার্সন স্ট্যান্ডিং ওভার হিয়ার, সো ফ্রম দিস পজিশন ইফ দ্য পার্সন মুভস টু দিস সাইড, তাহলে বোটটা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, বোটটাও তো একটুখানি হলেও এধারে সরবে। কিন্তু তার ফলে লোকটা সিএম চেঞ্জ হবে, বোর্ডটারও সিএম চেঞ্জ হবে। সো লোকটার যে আগের পজিশনে যা সিএম ছিল সেটা থাকবে না, বোর্ডটার যে আগের পজিশনে সিএম ছিল সেটা থাকবে না। কিন্তু ওয়ান্স দে টক অ্যাবাউট দ্য সিএম অফ দ্য সিস্টেম, সেটা কিন্তু স্যার আনচেঞ্জ থাকবে। দ্যাট মিনস ইন দিস কেস স্যার এক্স সিওএম,
that will be equal to 0. Always remember this thing. Sir, XCOM 0 mane VCOM, that is velocity of the center of mass of the system. Mind it, I am talking about the system. And that system consists of the mass of the man and mass of the board. These two together, it forms the system. এখানে আরেকটা লোকও থাকতে পারে এই সাইডে, বললো এখান থেকে লোকটা এদিকে যাচ্ছে, এক বন্ধু বোটের এ প্রান্ত থেকে এধারে যাচ্ছে, আরেক বন্ধু এ প্রান্ত থেকে এধারে আসছে। এবার এই বোটটার এধারেও যেতে পারে এধারেও যেতে পারে, মানে বোটটার মুভমেন্ট হয়েছে। এবার বললে এই তিনজনের মুভমেন্ট হয়েছে ইন্ডিভিজুয়ালি, একটা মাসের এধারে একটা মাসের এধারে, বোটটার এধারেও হতে পারে এধারেও। বললো সিস্টেমের সিএম কোথায় কতটা মুভ করবে, 100% শিওর থাকো স্যার সিস্টেমের সিএম এর কোনো মুভমেন্ট হবে না। যদি বলে ভেলোসিটি অফ দ্য সিওএম অফ দ্য সিস্টেম, মানে পুরো সিস্টেমটার সিওএম মানে সেন্টার অফ মাসটা কোথায় লোকেট, কোথায় মুভমেন্ট হবে, মানে কত ভেলোসিটি হবে, স্যার ভিউ সিওএম উইল বি অ্যাবসলিউটলি 0। না ওয়াই ইট উইল বি 0? তার কারণটা হচ্ছে স্যার যখন এক্সসিএম বা ভিসিএম 0 তখনই হয় যখন আপনার এক্সটার্নাল ফোর্স যেটা which is acting on the system, মানে এই এক্সটার্নাল ফোর্স যেটা সেইটা যদি আপনার 0 হয়। স্যার এই প্রসেসটাই কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাড করা হয়নি, বাইরে থেকে কেউ ধাক্কা দেয়নি বা দড়ি দিয়ে নৌকাটাকে টানা হয়নি, এরকম কিছু হয়নি। So if the external force in the system is 0, so in that case your XCOM and VCOM is 0. So in that case তোমার যে কটা অপশন থাকুক না কেন, যেটাতে দেখবেন 0 অপশন আছে সেটাতে টিক মারবে, এই অঙ্ক হয়ে গেল। জাস্ট কনসেপ্টের উপর অনেক কিছু ডেটা দিয়ে দেবে, এত স্পিডে এদিকে যাচ্ছে, ও অত স্পিডে এদিকে যাচ্ছে, এর মাস এত, ওর মাস এত, নৌকার মাস এত, এত কিছু ডেটা ফেটা দিয়ে একটা বিরাট বড় স্টোরি করে গল্পটাকে মানে স্টোরিটা বানাবে, just to confuse you and to kill your time. So you have to understand these things, sir. ওখানে কোয়েশ্চেনটা কি বলেছে, সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, that means the center of mass of the system will not move, it will remain same as this. Individual mass may move, নৌকাটা এদিকে যেতে পারে বা এদিকে যেতে পারে, লোকটা এই সাইড থেকে এধারে আসতে পারে, আরেকটা বন্ধু এধারে ছিল সে এধারে যেতে পারে। সো তিনটে মাস থাকলে তিনটে মাস মুভ করছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সিএম উইল মুভ, বাট দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম যেটা আছে, সো দিস ওয়ান উইল নট মুভ বিকজ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। সো ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, XOM will not move. So similarly, if the XOM is not moved, sir, VCOM will also be 0. কারণ যদি নাই মুভ করে, আপনি যদি এটাকে ডিফারেন্সিয়েট করেন dXCOM by dt, so ultimately you will get VCOM, so VCOM will be also equal to 0. So this will be also equal to 0. So এই দুটো একদম দেখা মাত্র হয়ে যাবে। এবার তাহলে আমার এই পোরশনের প্রবলেমস দিলে আমরা কি করে করতে হয় জেনে গেলাম। এবার স্যার এখানে কি করে করা হয়, এটার একটা বলেছে 4 সেকেন্ডে এত, তার মানে আমার কতটা যাচ্ছে লোকটা সেটা একবার দেখা যাক। স্যার এই পার্টিকুলার পোরশনে 1.5 into 4 করলে আমার 6 মিটার পর্যন্ত লোকটা মুভ করলো। এখন এই লোকটা এখান থেকে 6 মিটার মুভ করেছে, সো দিস মিন্স দিস হ্যাজ মুভ টু দ্য 6 মিটার ডিস্টেন্স। এই লোকটা 6 মিটার ডিস্টেন্স মুভ করেছে। আর লোকটা শোর থেকে ফার্স্টে বলে দিয়েছে 60 কেজি স্ট্যান্ডিং অন এ বোট, এত কেজি হুইচ ইজ অ্যাট এ রেস্ট, দ্য ম্যান ইজ ইনিশিয়ালি 20 মিটার ফ্রম দ্য শোর। আর এই যে শোর থেকে ছিল, তার মানে আমি ধরে নিতে পারি স্যার এটা একদম এক্সট্রিম এন্ড, মানে দিস ইজ বেসিক্যালি দ্য লেংথ অফ দ্য বোট। এটা তোমাকে বলে দেবে না শোর থেকে, মানে আমি কিরম বলতে চাইছি যে ধরা যাক এটা নৌকার এটা একটা পাড় আছে, মানে এখান থেকে যদি 20 সেন্টিমিটার দিয়ে গল্পটা এরম ভাবে দেয়। এবার যদি এইরকম ভাবে দেয় জিনিসটা যে 20 সেন্টিমিটার লোকটা শোর থেকে ডিস্টেন্সটা ছিল, এই পার্টিকুলার পোরশনে লোকটা কোন রয়েছে, ম্যান মাস 60 কেজি স্ট্যান্ডিং অন এ বোট, মাস 150 কেজি হুইচ ইজ অ্যাট রেস্ট অ্যাট স্টিল ওয়াটার, দ্য ম্যান ইনিশিয়ালি 20 মিটার ফ্রম দ্য শোর, হি স্টার্টস ওয়াকিং অন দ্য বোট 4 সেকেন্ড উইথ এ কনস্ট্যান্ট স্পিড 1.5 মিটার টুয়ার্ডস দ্য শোর, মানে ও এখান থেকে ও ব্যাটা এদিকে যাচ্ছে। তাহলে ও যদি এদিকে 6 সেন্টিমিটার পর্যন্ত গিয়ে থাকে, 6 মিটার সরি, তাহলে এবার বলছে ফাইনাল ডিস্টেন্স অফ দ্য ম্যান ফ্রম দ্য শোর কত হবে। সো এইটা তোমাকে বার করতে বলেছে। এইবার তাহলে বলতে হবে যে ও যদি 6 সেন্টিমিটার যায়, তাহলে নৌকাটা এদিকে কিছুটা যাবে অবভিয়াসলি। তাহলে দুজনের মধ্যে যে রিলেটিভ ডিস্টেন্সের ডিফারেন্সটা সেটা দেখতে হবে আমার 20 থেকে কত আসছে, সেটার উপরই মেন খেলাটা, সেটার উপরই হবে। তো এইগুলোর ক্ষেত্রে এই যে ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স ক্যালকুলেশনস, যখন এইরকম জিনিসটা আসবে,
তো সেটাতে আমরা কিভাবে বার করব? সো একটা জিনিস আমরা যেটা করে থাকি, যদি আমরা ম্যানের ডিস্টেন্সটা নিতে চাই, তো চট জলদি মেথড শেখা যাচ্ছি, সেটা হচ্ছে ম্যানের ডিস্টেন্স যতটা কভার করেছে সেটা যদি বার করতে চাও, যেহেতু দুটোর মাস বার করেন, এটা যদি এক্স অফ ম্যান হয়, সবসময় তলায় এম প্লাস ক্যাপিটাল এম করলে, আমি কুইক প্রসেসটা বলছি, তারপরে ফান্ডা তো দেখানোই যাবে। স্যার যেহেতু এটা ম্যানের বার করছি, তার মানে আমি বোটের মাস দিয়ে আমি বোটটা কতটা ডিসপ্লেস হয়েছে সেই পার্টিকুলার পোর্শনটাকে, মানে বোট ইনটু দিস পার্টিকুলার লেংথ, মানে লেংথ মানে এখানে লেংথ অফ দ্য বোট বা লেংথ অফ দ্য শোর, মানে আমাকে যেহেতু শোর ক্যালকুলেট করতে বলেছে, সো এই এলটা আমি এইটা হিসাবে ক্যালকুলেট করি। আর যদি আমি ম্যানেরটা ক্যালকুলেট করতে বলে, দ্যাট মিনস এক্স অফ ক্যাপিটাল এম, সো ইন দ্যাট কেস উই ক্যান ক্যালকুলেট স্মল এম, হিয়ার ইট কাম ডাউনস টু, এটা এই সরি দিস ইজ ম্যান এন্ড দিস ইজ ফর বোট। যদি বোটের ক্যালকুলেট করতে বলে তাহলে এখানে লিখবো এম ইন্টু ক্যাপিটাল। নর্মালি এই ফর্মে আমরা জিনিসটা ক্যালকুলেট করে থাকি। এবার ওটা মাইনাস করলে আমি বেরিয়ে যাবে যে কতটা অ্যাকচুয়ালি এ মুভ করেছে, কতটা ও মুভ করেছে, তাহলে নেট ডিস্টেন্সটা আমি পেয়ে যাবো। সো এখানে আমি দেখবো স্যার এর মাস হচ্ছে 60, 140 মানে 200, আর এখানে ম্যানের মাস যেটা দিয়েছে সেটা হচ্ছে 140, আর বোটের মাস হচ্ছে 20 মিটার মানে 20, তার মানে এখান থেকে এটা এটা কেটে দিলে 10 আসে, এটা এটা কেটে দিলে রাফলি 14 মতো আসছে, সো 14 মিটার। তোমাকে যদি কোয়েশ্চেনটা এখানে ঘুরিয়ে দিত যে কতটা, এখানে বলেই দিয়েছে ম্যান 6 মিটার মুভ করেছে, এটা বলে দিয়েছে, সো এই ক্ষেত্রে আমার এটার কোনো কাজেই আসবে না, কারণ আমার এক্সএম বার করতে হবে না এই পার্টিকুলার এইভাবে, কারণ এটা স্যার আমায় বলে দিয়েছে। কিন্তু যদি আজকে বলে না দিত তাহলে নর্মালি আমরা এইভাবেই ক্যালকুলেটটা করে থাকি এক্সসিএমটাকে, কিন্তু এখানে সেটা বলে দিয়েছে, তার মানে এখানে এটা ক্যালকুলেশনে আসবে না। এখানে যেটা ক্যালকুলেশনে আসবে স্যার, এটা আমরা অন্যভাবে করব, সেটা আমরা বোর্ডটাকে নেব, মানে এক্স অফ বোর্ড, মানে বোর্ডের কতটা মুভমেন্ট হয়েছে, সো সেটা স্যার 60 প্লাস 140। এবার ওপরে আমি দিচ্ছি ম্যানের মাস, মানে 60 মাস দিলাম, আর এই যে বোটের মুভমেন্টটা, এটাকে আমি টোটাল জিনিসটা যদি আমি এল দিয়ে ধরি, মানে 20 মিটার আছে, কথার কথা বলছি, তাহলে আমি যদি 60 ইন্টু 20 ডিভাইডেড বাই আমি কাম ডাউন টু 200, এটা এটা কেটে দিলাম, সো এটা কাটলে এই পার্টিকুলার ক্ষেত্রে আমার এসে যায় 2 মানে 6। তাহলে এই যে 6টা এলো, এই পার্টিকুলার কেসে এই মাসটা কার নিয়েছিলাম, ম্যানের মাস নিয়েছিলাম, তাহলে আমি দেখুন স্যার 6ই আসছে, মানে আমি বুঝতে পারছি আমার বোটটাও সেক্ষেত্রে 6 মতো মুভ করছে রাফলি। তার মানে আমার এখানে লোকটা মুভ করেছে দেখা যাচ্ছে 6 মিটার, আমার বোটটাও এক্ষেত্রে বেসিক্যালি 6 মিটার মতো মুভ করছে। তার মানে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে লোকটা যখন 6 মিটার মুভ করেছে, সো ইন দ্যাট কেস বোটটা আমার এই সাইডে 6 মিটার মুভ করে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে, লোকটা এই সাইডে মুভ করেছে, ওটা বোটটা ওই ধারে মুভ করেছে। কিন্তু সেটা যদি আমি করতে চাই, তার মানে আমার নেট মুভমেন্টের ডিস্টেন্সে দেখা যাবে যে একটা কিছু গড়বড় আসছে, মানে কোনো একটা প্রবলেমস আসছে। এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, ফার্স্ট আমি এটা 6 মিটার যেমন বার করেছে সেটা ঠিক আছে, কারণ এইটা বেসিক্যালি লোকটা হেঁটেছে নট উইথ রেসপেক্ট টু দ্য বোট, উইথ রেসপেক্ট টু দ্য শোর, শোরের রেসপেক্টে লোকটা 6 মিটার বেরিয়ে গেছে। সো যদি 6 মিটার চলে যায় তাহলে ও আরো কাছে চলে গেছে, মানে নৌকা থেকে কাছে গেছে, মানে ওর যে 20 মিটার ও লোকটার ডিস্টেন্স ছিল, আমি যদি ধরে নিই এখান থেকে এটা 20 মিটার ডিস্টেন্স আছে লোকটা, তাহলে সেটা আমার 20 মাইনাস 6 করলে আসে 14 মিটার, তাহলে লোকটা এখন 14 মিটার ডিস্টেন্স দূরে। এবার বোটটা স্যার কতটা হিট করেছে সেটার উপরই বেরিয়ে যাবে এটা। স্যার বোটটার হিসাব যদি আমরা বার করতে চাই, সো ইন দ্যাট কেস আমাদের এইখানে একটু অন্য খেলাটা খেলতে হবে। খেলাটা হচ্ছে, যদি আমি এইখানে যেহেতু বোটের ওপর করছি কাজটা, তাহলে 140 ইন্টু, আমি যদি টোটাল দেখি বোটের ডিস্টেন্স জানি না, আমি ধরলাম এখানে 20 আছে, তো 20 লিখলাম, ডিভাইডেড বাই 200 লিখলাম। সো ইন দ্যাট পার্টিকুলার কেসে এই টোটালটাকে যদি আমি হিট করে কেটে দিই, তাহলেও আমার দেখবো আলটিমেটলি আমার 10 কেটে গিয়ে 14ই আসছে। তার মানে তো স্যার হিসাব মাফিক একই হয়, তার মানে তোমার কোনো চেঞ্জ হয় না। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যদি আমি বোটের হিসাবে কনসিডারেশনটা নিই বা ম্যানের হিসাবে কনসিডারেশনটা দিই, তার মানে দেখবো যতটা ম্যান মুভ করছে বেসিক্যালি বোটটাও কিন্তু সেই হিসাবে ততটা ডিস্টেন্সই যাবে। এবার অপশনের দিকে আসুন, অপশনে বলছে ফাইনাল ডিস্টেন্স অফ দ্য ম্যান ফ্রম দ্য শোর, এটা তাহলে কত ডিস্টেন্স থাকবে। তো আমার ফার্স্টে বলেছিল যে ইনিশিয়ালি 20 মিটার ফ্রম দ্য শোর ম্যান ছিল, তো আলটিমেটলি ওদের রিলেটিভ ডিস্টেন্স তো স্যার অ্যাকচুয়ালি কত হবে, এখানে 14 আর এখানে 6, তার মানে আমার 8-এর কাছাকাছি আসছে, মানে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু।
তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 20 - 8, এইখান থেকে আমরা 14 সামথিং পাবো। সো আমরা এখানে 14টা ধরে থাকি, বাট ফর ইওর লেভেল ইট উইল বি বিট টাফ অঙ্ক, বাট এটা যেই মেনে এই টাইপের অঙ্ক দিয়ে থাকে, তো ওই জন্য আমি দেখলাম এটা হয়তো অনেক সময় বুঝতে পারবে না যে দুটো, কারণ যদি নৌকার এরকম অঙ্ক যদি দেয় জেনারেলি ছেড়ে দিও, যদি দেখা যায় একটা পোর্শন থেকে অন্য পোর্শনে গেছে, কত সিএম এর মুভমেন্ট বলেছে বলো, সঙ্গে সঙ্গে জিরোতে দেখবে জিরো আছে কিনা বা নীল আছে কিনা ঠিক করে দাও। যদি বলা হয় এখান থেকে ওটা গেছে, বোটের লেংথ বলে দিয়েছে এল, বলেছে লোকটা কত গেছে, বোটটা কত মুভ করেছে, তখন তুমি এই ফর্মুলা ইউজ করো, পেয়ে যাবে এক্স অফ বোট, সেখানে এম ইন্টু এল ডিভাইডেড বাই এম প্লাস এম করো, এক্স ইন্টু ম্যান, সেখানে করো এম ইন্টু এল ডিভাইডেড বাই এম প্লাস এম, এই ফর্মুলা ইউজ করো, তোমার অঙ্ক নেমে যাবে। কিন্তু যখন বলছে শোর থেকে কত গেছে, তখন এই পার্টিকুলার প্রবলেমে একটুখানি, কারণ শোর থেকে গেছে মানে ম্যানের পজিশনটা শোর থেকে আমি ক্যালকুলেট করছি এই পোর্শনটা, সো দিস উইল বি বিট অফ ট্রিকি প্রবলেমস, কারণ ওখানে বের করতে হবে ওটা আলাদা করে, যে এর আলাদা করে কত আসছে, মানে এই যে ভ্যালুটা 14 আসছে, মানে এই যে 6টা, সেই 6টা আমরা দেখলাম এটার থেকে অত গেছে, তো এখানে কেন বোর্ডটার পজিশনটা চেঞ্জ হচ্ছে না বিকজ উইথ রেসপেক্ট টু দ্য ম্যান, সেটা তোমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে, হুইচ ইজ বিট ডিফিকাল্ট ফর ইউ। তো এটা যদি বুঝতে পারো, মানে নিতে পারো ভালো, যদি কনসেপ্ট দেখো যে বেরিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, বিকজ অল দ্য প্রবলেমস ইউ ক্যানট সলভ, এটা সম্ভব না এই মুহূর্তে। বাট আমি এটা জাস্ট দেখানোর জন্য বললাম যে কি কি আমি এরিয়াগুলো হাইলাইট করছি, কি কি জায়গা থেকে কোয়েশ্চেন্স আসে, এই এরিয়াগুলো থেকেই কোয়েশ্চেন্স আসবে। একটা সেন্টার অফ মাসের মানে মুভমেন্ট থেকে আর কি, একটা পুলি দিয়ে হয়, সেটা আমি আগেই দেখিয়েছি, তো এটা হচ্ছে আর একটা পোর্শন। নর্মালি এই জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন্স দেয় ওরা। এখানে তুমি, আচ্ছা এখানে আর একটা কোয়েশ্চেন্স দিয়েছে, দেখো এইটা, যেমন এইটা, টু ব্লকস আর কানেক্টেড বাই এ স্প্রিং অফ নেগলিজিবল মাস, এই জায়গাটাও একটু দেখতে পারো, এটা খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার টু অপশনস এখানে দেখো, টু ব্লকস অফ মাসেস 5 কেজি 2 কেজি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে কি কি কোয়েশ্চেন্স থাকতে পারে এইটার থেকে, স্যার এখান থেকে এরকম কোয়েশ্চেন থাকে, এটা ছোট হয়ে গেছে, এনিওয়ে দেখো দেখতে পাচ্ছ কিনা, এরকম প্রবলেম দিলে আকাশের কি করে করবে। স্যার এই পার্টিকুলার কেসে বলছে দুটো ব্লক আছে 5 কেজি 2 কেজি আর কানেক্টেড বাই এ স্প্রিং অফ নেগলিজিবল মাসেস, মানে জিনিসটা এরকম, আমি দেখাচ্ছি জিনিসটা কিভাবে থাকছে। সাপোজ এটা একটা মাস আছে, দিস ইজ ওয়ান মাস, ধরা যাক এটা একটা মাস, এটা একটা মাস, এই আছে। এবার বলছে যে এই পার্টিকুলার বলে দিয়েছে অঙ্কটায় যে টু ব্লকস অফ মাসেস 5 কেজি 2 কেজি, আমি ধরছি এটা 5 কেজি মাস, এটা 2 কেজি মাস, and this is on a particular ground, এটা গ্রাউন্ডের উপর আছে, কানেক্টেড বাই এ স্প্রিং অফ নেগলিজিবল মাস, মানে এটার সাথে একটা স্প্রিং দিয়ে কানেক্টেড আছে এরকম। বলছে an impulse gives to the velocity of 7 meter per seconds to the heavier block, মানে এখানে একটা ইম্পালস দেওয়া হয়েছে, সেই ইম্পালসটার অ্যামাউন্টটা হচ্ছে, ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে u0, এটা দেওয়া হয়েছে। So this impulse is been given to this mass. তো এবার যখন মাসটা এটা দেয়া হলো, কোয়েশ্চেনটা দেখো, ওরা বলেছে the velocity of the center of mass কত হবে, এই কোয়েশ্চেনটা করেছে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস কত হবে। যখন এরকম ধরনের কোয়েশ্চেন্স করবে যে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস, ইন দ্যাট পার্টিকুলার কেস দে হ্যাভ আস্কড যে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস, তো ফার্স্ট কোন লাইনটা ইম্পর্টেন্ট, স্যার এখানে এটা বলে দিয়েছে an impulse is give, impulse এই জায়গাটা, এইটা এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লাইন, an impulse gives, স্যার এই যে কথাটা লিখেছে an impulse gives, এইটার মানেটা, এই লাইনটার মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স ইজ গিভেন,
এক্সটার্নাল ফোর্স মানে এবার একটা সিএম এর মুভমেন্ট হবে বা সিএম এর একটা পজিশন আসবে, দ্যাট মিন্স হাউ ডু ইউ নো দিস থিংস স্যার, এখানে আমরা সিএম টা পাবো, তার মানে সিএম এর ভেলোসিটি হবে ভিসিওএম। তাহলে ফার্স্টে এটার মাস ছিল, এখানে আমরা লিখবো m1 ইন্টু v1, আর তারপরের মাসটা ছিল এখানে 0 ছিল, সো ইন দ্যাট পার্টিকুলার কেস টোটালটা হয়ে যাবে m2 ইন্টু v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো ইন দ্যাট কেস এখানে আমার ভ্যালু আছে 5, এখানে 7, m2 হচ্ছে 2 ইন্টু 0, কারণ v2 এর ভ্যালুটা এখানে 0 আসছে, কারণ এই মাসটার কোনো মুভমেন্ট নেই, এটা চুপচাপ দাঁড়িয়ে ছিল, ডিভাইডেড বাই দুটো মাস মানে এখানে 5 প্লাস 2। So ultimately it comes down to 5 into 7 by 7, 7 7 কেটে দিলে, so it comes down to 5 meter per second. So we are going to get these things. এবার তুমি এটা বাড়ি থেকে ধরো প্র্যাকটিস করে গেছো, এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি, বললো স্প্রিংটার ম্যাক্সিমাম কম্প্রেশন কত হবে সেটা বলো। এই সিচুয়েশন সেম সিচুয়েশন আছে, বললো স্প্রিংটার ম্যাক্সিমাম কম্প্রেশন কত হবে বলো। কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিল, বললো হোয়াট ইজ দ্য maximum compression of the spring, what is the maximum compression of the spring। কোয়েশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিয়ে, মানে compression of the spring means যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে মাসটা আছে স্যার, এই মাসটা যখন ধাক্কা লাগবে, তো ধাক্কা লাগার পর তো এটা এরকম ভাবে জড়ো হয়ে যাবে, তারপর একসাথে মুভবে, তারা দেখ এরকম একটা ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং হয়েছে। So if I consider there is a maximum compression of the spring, that means এটা এরকম এরকম ভাবে লেগে এরকম ভাবে গেছে, that means this is 5 kg, this is 2 kg। তো আগে আপনার যে লেন্থটা ছিল সেটা তো এখন থাকলো না, এটা তো কম্প্রেস হয়ে গেল, that means earlier you have a length of this, but now after the hitting these things it has a compress to this, তাহলে আমার চেঞ্জ হয়ে গেল না, এইটা আমার ফার্স্ট লেন্থ ছিল, এখন এইটা লেন্থ হলো, তার মানে আমার একটা সার্টেন অ্যামাউন্ট তো কম্প্রেস হয়েছে, যতটা কম্প্রেস হয়েছে সেটা বার করবে কি করে। সো এটা বার করার জন্য আমরা যেটা ফার্স্ট করে থাকি, মানে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করে দিই, আমরা নিই ইকুইভ্যালেন্ট মাস, উই ইউজ দ্য কনসেপ্ট ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস কি স্যার? ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে যদি আমার দুটো স্প্রিং একটা মাস থাকে, দ্যাট মিন্স ইফ দেয়ার ইজ এ 2 স্প্রিং প্লাস 1, সাপোজ সরি দেয়ার ইজ এ 2 মাস প্লাস 1 স্প্রিং, এইরকম যখন থাকে তখন আমার একটা ইকুইভ্যালেন্ট মাস, মানে যখন দুটো স্প্রিং চাপাচাপি হয়েছে এরকম জিনিসটা বলছে, তখন আমাকে একটা মাস ইকুইভ্যালেন্ট বার করে দিতে হয়, সেটা হচ্ছে m1 into m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, দ্যাট ইজ মাই ইকুইভ্যালেন্ট মাস। তো এই m1 প্লাস m2 এই ইকুইভ্যালেন্ট মাসটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে, সেটাকে আমি ইকুয়েট করব কার সাথে, মানে এই যে জিনিসটা, কারণ এখানে যখন হিটটা করেছে দুভাবে করা যায় অঙ্কটা, যখন ইকুইভ্যালেন্ট মাস দিয়ে করলেন তখন আপনি এটাকে এইভাবে লিখুন m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা আপনার ইকুইভ্যালেন্ট মাস হলো ইন্টু u0 স্কয়ার, এইটা, and that will be equal to half into k into x square। ব্যাস, এখান থেকে x টা পেয়ে গেলেন। So here x is basically the compression of the spring, so this x will be the compression of the spring, এটা বার করে। অর্থাৎ ওই অঙ্কটা ঘুরিয়ে দিয়ে তুমি এরকম ভাবেও দিতে পারে, ওখানে যেমন বললো সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, এরকমও বলতে পারে যে ভাই বলতো যে ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং কত হবে। সো দেন জাস্ট এইটা ইউজ করো, তুমি পেয়ে যাবে ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং ইজ ইওর এক্স। সো এখানে হাফ হাফ কেটে দিলে, সো এখানে তুমি এক্স এর ভ্যালু আরামসে পেয়ে যাবে। সো এখান থেকে এক্স তুমি পেয়ে গেলে √ওভার অফ m1 ইন্টু m2 into u0 square, মানে এখানে u0 divided by m1 plus m2 into k. So this is the way you can find out the maximum compression of the spring. এটা একটা প্রসেস, এইভাবে একটা বার করা যায়। আর একটা জিনিস যেটা দেয় সেটা আরেকটা দেয় এখানে,
এটার উপর আরেকটা মারে ওরা। তাহলে ফার্স্ট কনসেপ্টটা স্যার কি হলো, সেন্টার অফ মাসের ভেলোসিটি কত সেটা আমাকে বলতে বলেছিল, সেন্টার অফ মাস। স্যার যখন ভিসিএম ডিসপ্লেসমেন্ট হয়েছে তার মানে অবভিয়াসলি এরও ডিসপ্লেসমেন্ট হবে, সেটার কোনো অসুবিধা নেই, এক্সটার্নাল ফোর্স আছে। যখনই এক্সটার্নাল ফোর্স আছে তখন আমরা এগুলো কিসে চলে যাচ্ছি, ওয়ার্ক এনার্জি থিওরেমে চলে যাচ্ছি, মানে আস্তে আস্তে সেন্টার অফ মাস থেকে বেরিয়ে আমরা এবার we are moving towards the work energy theorem. এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেমের কনসেপ্ট ইউজ করলাম স্প্রিং কনস্ট্যান্টের উপর, যেটা আমরা ইউজ করে থাকি। এবার নেক্সট হচ্ছে এটার বাইরেও আর একটা কনসেপ্ট দেব ওরা, সেটাতে কি বলবে, সেটাতে বলবে এই যে মাসটা তুমি দেখছো না, এই মাসটা আসছে আর এখানে এই মাসটা দাঁড়িয়ে আছে, মানে এরকম ভাবে ওরা জিনিসটা দেবে। আমি দেখাচ্ছি জিনিসটা কিরকম হবে। সেখানে ওরা হাইলাইট করবে যে স্প্রিংটা এরকম ভাবে দেওয়া আছে, এই সো দিস ইজ ইয়োর m1, দিস ইজ ইয়োর m2 and this is coming with a velocity u0, এটা বলবে। এখানে এইটাকে এবার আগে কি হয়েছিল, আগে চুপচাপ স্প্রিং এ আটকানো অবস্থায় বসেছিল, বাইরে থেকে ধাক্কা মেরেছিল, এবার সেটা হচ্ছে, এবার m2 আছে, এটা স্প্রিং কনস্ট্যান্ট কে, m1 আছে এই সাইডে, ব্লকটা আসছে এসে ধাক্কা মারছে, দ্যাট ইজ কামিং উইথ এ u0 ভেলোসিটি। এবার বললো ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং কত, ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং কত, এরকম অঙ্কগুলোকে কি করে হ্যান্ডেল করতে হয়। স্যার এক্ষেত্রে ফার্স্ট আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যখন ফার্স্ট আমি লিনিয়ার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ করছি, সো ফার্স্ট উই উইল ইউজ কনজারভেশন অফ LOM, লিনিয়ার মোমেন্টাম। সেটা কিভাবে হবে স্যার, m1 ইন্টু u0 প্লাস m2 ইন্টু 0, কারণ এটার ভেলোসিটি স্যার ফার্স্টে u2 টা যেটা সেটা 0 ছিল, এটা চুপচাপ দাঁড়িয়ে ছিল। এবার যখন কম্প্রেস করেছে তখন ওই দুটোর একটা কমন ভেলোসিটি হয়েছে, দ্যাট মিন্স দ্যাট ইজ m1 প্লাস m2 ইন্টু v, সো আই উইল ক্যালকুলেট দ্য v, এই v টা হচ্ছে কমন ভেলোসিটি, দিস ইজ দ্য কমন ভেলোসিটি। So now what to do, এখানে m1 into u0 divided by we can say m1 plus m2 and that is the basically v common, মানে দুটো মাসেরই কমন ভেলোসিটি হয়ে যাবে, দুটো মাস চিপকে গিয়ে একসাথে মুভ করবে উইথ দ্য সেম ভেলোসিটি, এমন না আলাদা সেম ভেলোসিটিতে দুটো মাস রাইট হ্যান্ড সাইডে মুভ করবে। তাহলে এবার আমরা কি করব, এই পার্টিকুলার পোরশনে ফার্স্ট আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল ইউজ করে আই উইল ফাইন্ড দ্য VCOM, এটা ফার্স্ট কাজ, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ইউজ করতে হবে, কনজারভেশন অফ এনার্জি। সেটাতে কি করবে স্যার, সেটাতে আমরা এই যে দুটো মাস মুভ করছে দ্যাট মিন্স m1 প্লাস m2, তাদের যে এনার্জি ডিফারেন্স মানে VCOM মানে V of common, এটা স্কয়ার মাইনাস হাফ ইন্টু m1 ইন্টু u0 স্কয়ার, দ্যাট ইজ ইয়োর ডিফারেন্স অর চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি। এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, and that you have to equate with half into k into x square, and that is basically means the potential energy stored inside the spring, অর্থাৎ স্প্রিং এর মধ্যে যে ইনসাইডে স্টোর করলো সেটাকে এবার তার সাথে ইকুয়েট করুন and you can find the value of x, এখান থেকে x টাকে ক্যালকুলেট করে দিই, because you know v, you know u, you know m1, you know m2, all the values you know, you can find out the value of x. তাহলে তিনখানা স্প্রিং ওরিয়েন্টেড এইভাবে দিতে পারে, একটা লেগে আছে ধাক্কা মেরেছে ইম্পালস দিয়েছে, যদি বলে ইম্পালস দেয়নি এক্সটার্নাল ফোর্স নেই কোনো ব্যাপার না, xcm 0 vcm 0, যদি বলে ব্লকটা আসছে এসে ধাক্কা মেরেছে তাহলে কমন ভেলোসিটিটা বার করো, সেই কমন ভেলোসিটিটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, বিকজ দিস ইজ ইয়োর ফাইনাল কাইনেটিক এনার্জি। So you can say this is my KEF, this is your kinetic energy final, and this one will be your KEI, that is kinetic energy initial. So if you subtract KE final minus KE initial, then you are going to get
potential energy gain, that is half kx square. So difference of the kinetic energy, that is the potential energy gain. এটা হচ্ছে ফান্ডা। সো এই ফান্ডাতে এই অঙ্কগুলো ঘুরিয়ে পেঁচিয়ে এই ফান্ডাগুলোকে তোমায় মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলো কি হয়েছে? হ্যাঁ দ্যুতি সমান বলো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো দ্যুতি সমান কি বলবে? সো এইভাবে আমরা জিনিসটাকে ধরে থাকি, এটা হচ্ছে ধরে থাকার প্রসেস, মানে কিভাবে এই প্রসেসগুলোকে হাতে নিতে হয়। তার আমি কতগুলো ফ্যাক্টরসকে বারবার করে হাইলাইট করছি যেগুলোর উপর কোয়েশ্চেন্স কিন্তু আসবে। তিনটে স্প্রিং এর উপর দেখালাম, এবার স্প্রিং প্যারালাল স্প্রিং সিরিজ ওটাও থাকবে। ইনক্লাইন প্লেনে রোটেশন হচ্ছে স্প্রিং দিয়ে থাকবে, সো সেটা এইখানে এই কিন্তু সেটা যেই মেন থাকবে সেটা ডাব্লিউবিজি বা নিটে থাকবে না। আবার বলছি, সেটা যেই মেনে থাকবে, ডাব্লিউবিজি বা নিটে থাকবে না। আইজার টাইপের এক্সামস, যেই মেন এক্সাম, আইআইটি অ্যাডভান্স, ওইগুলোতে আইএনপিএইচ ওইগুলোতে থাকবে স্প্রিং থাকবে, রোটেশন থাকবে, তার সাথে এ থাকবে। একটা দুটো দেখিয়ে দিচ্ছি ওই কনসেপ্ট গুলোকে কি করে হ্যান্ডেল করতে হয়। কারণ আমি এখানে এতক্ষণ নিট আর ডাব্লিউবিজিটাই মেনলি দেখাচ্ছিলাম। এবার দেখো যেই মেনে বা আইজারে বা ওই ধরনের আইএনপিএইচ তে কি ধরনের কনসেপ্ট থাকবে, সেখানে ফার্স্ট এই জিনিসটা জানতে হবে যে স্যার স্প্রিং আমরা আলাদা করে শিখেছি, পুলি আমরা আলাদা করে শিখেছি, ব্লক আমরা আলাদা করে শিখেছি। এবার তার সাথে রোটেশন অ্যাড হলো, রোটেশন আমরা আলাদা করে শিখলাম। তাহলে আমার কি কি লাগছে? স্প্রিং আছে, পুলি আছে, ব্লক আছে, রোটেশন আছে, চারটে সিস্টেম একটার মধ্যে একসাথে কাজ করছে। Then it will become a problem of INPH or JEE Main or IIT Advance, and this is not in NEET. NEET নেই, বোর্ড তো ছেড়েই দাও, WBG নেই, not in NEET and WBG. So যারা NEET and WBG এর ক্যান্ডিডেট তাদের এটা লাগবে না। যারা INPH দেবে, JEE Main দেবে, IIT Advance দেবে, এই ধরনের এক্সাম দেওয়ার কথা ভাবছে, তাদের এটা লাগবে। এই জিনিসটা কি হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, কনসেপ্টটা দেখো। সেটা হচ্ছে স্যার যদি এরকম থাকে যে ব্লকটা এরকম ভাবে, একটাই আমি দেখাচ্ছি যে এরকম একটা পুলি আছে, পুলিটা রোটেট করছে, দ্যাট মিন্স দিস পুলি ইজ রোটেটিং এন্ড হিয়ার ওয়ান মাস ইজ মুভিং টু দিস ডাউনওয়ার্ড ডাইরেকশন। সাপোজ তোমার মাসটা এরকম আছে, সো এখানে যদি এরকম ভাবে থাকে স্যার, একটা এখানে স্ট্রিং নেই, ইন দিস এরিয়া ওয়ান স্প্রিং ইজ অ্যাটাচড, মানে এখানে স্যার আপনার একটা স্প্রিং অ্যাটাচ করে দিয়েছে, এই মাটিতে স্প্রিংটা গেঁথে আছে, and this spring is K. So mass of the pulley is suppose M, আর এই ব্লকটার মাসটা হচ্ছে M1. সো এখানে যদি দেখা যায় ব্লকটা নিচের দিকে সার্টেন ডিস্টেন্স নেমেছে, ধরা যাক একটা সার্টেন ডিস্টেন্স ব্লকটা নেমেছে, সো উই ক্যান কনসিডার দিস পার্টিকুলার ব্লক হ্যাজ মুভ টু দ্য ডাউনওয়ার্ড। কথার কথা বলছি, ব্লকটা আমার ধরা গেল এতটা নেমেছে, and initially the block position was this much. আমি ধরে নিচ্ছি ব্লকটা এতটা নিচে ছিল, সো এখান থেকে এতটা ব্লকটা নেমেছে এনিওয়ে। সো এক্ষেত্রে কি ঘটে জিনিসটা, স্যার এই যে ব্লকটা নামলো তার মানে দেয়ার ইজ এ লস অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে কি কি এনার্জি গেইন লস হবে? স্যার ফার্স্ট অফ অল ব্লকটা ছিল বেসিক্যালি চুপচাপ, মানে এখানে ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে একটা ভেলোসিটি হবে, সেটা ফাইনাল ভেলোসিটি আমি ধরছি v। তার মানে এখানে ব্লকটা যখন নামলো তাহলে আমার এখানে আমি লিখবো মাইনাস mgh, সরি প্লাস mgh, এখানে আমি লিখলাম লস অফ পোটেনশিয়াল এনার্জি মাইনাস mgh। সো দিস ইজ ইয়োর লস অফ p। gain of kinetic energy is half into m into vf square, মানে ব্লকটা যতটা কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, সো ইউ ক্যান সে কে গেইন
অফ দ্য ব্লক, যতটা ব্লকটার গেইন হলো, এইটা যে মুভ করেছে এর জন্য, এটা তো স্প্রিংটা মুভ, মানে এটা তো মুভ করছে, তাহলে এর জন্য পুলিটার একটা মুভমেন্ট হয়েছে, তাহলে এখানে গেইন ইন কাইনেটিক এনার্জি মানে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি গেইন অফ দ্য পুলি। পুলিটার কতটা কাইনেটিক এনার্জি গেইন হয়েছে। আর এখানে স্প্রিং এর মধ্যে স্প্রিংটা স্ট্রেচ হয়েছে, কারণ ব্লকটা যখন নেমেছে স্যার তখন স্প্রিংটা এখান দিয়ে এরকম ভাবে স্ট্রেচ হয়েছে, স্ট্রেচ হয়ে ব্লকটা এখানে গেছে। সো দিস মাচ ইট হ্যাজ স্ট্রেচ এক্স ডিস্টেন্স, তাহলে আমার এখানে হবে গেইন অফ পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গেইন অফ দ্য স্প্রিং, and that is total sum of the energy, এটা ইকুইলিব্রিয়াম আসছে, so it come down to 0। তোমাকে এখান থেকে সব বলে দেবে, হয়তো ভিটা বলবে না, বলবে ভিটা বার করো, বলবে আইটা পুলি আছে, সো আইটা তুমি জানো কত ধরতে হবে, এটা তুমি ধরবে হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার তুমি জানো, ওমেগা মানে হচ্ছে ভি বাই আর ধরবে, and that particular v is tantamount to the center of mass velocity, তো সেটা পুলিটার ভেলোসিটি বলে দেবে বা ওমেগা বলে দেবে, সো ইউ ক্যান ফাইন্ড আউট। রিমেম্বার দিস ভি ইজ নট ইকুয়াল টু দিস ভি, এই ভিএফ আর এখান থেকে তুমি যে ভি পাচ্ছ, মানে এই ভি আর এই ভি কিন্তু সেম নয়, দিস টু ভি আর ডিফারেন্ট, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য মাস এন্ড দিস ইজ দ্য ভেলোসিটি সেন্টার অফ মাসটার যে ভেলোসিটি হচ্ছে অফ দ্য পুলি, সো দিস টু ভি আর ডিফারেন্ট, বাট ইনফরমেশন উইল বি গিভেন টু ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিংস। বাট অনলি থিং ইজ, এই যে পুরো গোটা ইকুয়েশনটা তুমি দেখছো, এই গোটা ইকুয়েশনটা থেকে তোমাকে একটা আননোন থাকবে, সেটা বার করতে হবে। এবার ঠিক উল্টোটা কি, যদি দেখা যায় মাসটা স্যার উপরে উঠছে, তাহলে ঠিক অন্যগুলো উল্টে যাবে, মানে এটা মাইনাসের জায়গায় প্লাস হবে, কেটা হাফ কে এক্স স্কোয়ারটা অবভিয়াসলি সবসময় প্লাস হবে, কারণ পোটেনশিয়াল এনার্জি স্প্রিং এর মধ্যে যেটা হয় সেটা সবসময় পজিটিভই হয়, এটা কখনো নেগেটিভ হয়। হাফ কে এক্স স্কোয়ার ক্যান নেভার বি নেগেটিভ, হাফ আই ওমেগা স্কোয়ার অলওয়েজ উইল বি পজিটিভ, কারণ পুলিটা রোটেট করার জন্য যে এনার্জিটা গেইন করেছে, সো দ্যাট উইল বি গেইন, সো রোটেশনাল kinetic energy of the pulley, it will be half I omega square, half mv square, এইটা স্যার নেগেটিভ হয়ে যাবে, কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হয় না, সরি, ইট উইল বি পজিটিভ ইন দ্যাট কেস, তাহলে শুধু ডিরেকশন আলাদা হওয়ার জন্য আলাদা হবে। সো এই হচ্ছে বেসিক, এরকম একটা কনসেপ্ট থাকে, এটা একটুখানি তোমাদের হাইফাই, বাট অ্যাটলিস্ট এটা জেনে রাখা উচিত যে যখন তিনটে সিস্টেমের স্প্রিং আছে, পুলি আছে, ব্লক আছে, রোটেশনও হচ্ছে, তখন কিভাবে হ্যান্ডেল করে, এটা একটা জাস্ট এইচসি ভার্মার থেকে আমি দেখিয়ে দিলাম। নর্মালি এইচসি ভার্মাতে এই টাইপের প্রবলেমস গুলো আমরা দেখাই। সো এটা গেল এই কনসেপ্ট থেকে, যে কোনো একটা আননোন থাকবে, তোমাকে বলতে হবে সেই আননোনটা কোনটা, মানে আননোনটা তোমায় বার করতে হবে, বাকি সব দিয়ে দেবে, বাট দিস ইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে যখন এটা নিয়ে তুমি ডিল করবে, ওকে? আদারওয়াইজ আর দরকার নেই। একবার বলবে নেটটা চলে গেছে, এটা বেসিক্যালি কিছুই না, নিটে আসে না ময়ূক, এটা দেখার দরকারই নেই তো, এটা বেসিক্যালি নিট ডব্লিউবিজি তে আসবে না, এটা অনলি ফর আইএমপিএইচ চেইবেন, ওদের অত দেখার দরকার নেই, এত হাইফাই কনসেপ্ট, তুই আগের গুলো ঠিকঠাক করতে পারলি কাফি, মোর দেন এনাফ। সো এই হচ্ছে তোমাদের মোরাললেস, এই প্রবলেমস গুলো আমি দেখিয়ে দিলাম আকাশের বুকলেট থেকে, মোটামুটি ম্যাক্সিমাম নাম্বার অফ প্রবলেমস হ্যাভ শোন, এটা 50-এরটা করতে পারবে, এটা খুব একটা প্রবলেমস ফুল অঙ্ক নয়, এগুলো নামিয়ে নিতে পারবে। So I will spend maximum another day of the center of mass and rotation put together, and after that I will go to the gravitations. তো এবার এই অঙ্কগুলো একটুখানি যেগুলো দেখালাম সেগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করো, তো আমার মনে হয় মোটামুটি একটা জায়গায় চলে যেতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। সো এই ধরনের অঙ্কগুলো, যেমন এখানে দুটো ডিস্কের উপর একটা অঙ্ক দিয়েছিল, এই যে টু ডিস্ক অফ মোমেন্ট অফ ইনার্শিয়া I1 I2, তো এটা নিয়ে ঘুরছে, মানে এখানে একটা ডিস্ক আছে, এখানে একটা ডিস্ক আছে, তো সেম অ্যাক্সিস এর উপর, দিস ইজ I1, দিস ইজ ওমেগা 1, দিস ইজ I2, দিস ইজ ওমেগা 2, সো দিস ইজ মুভিং ইনটু দিস ডাইরেকশন, এটা ঘুরছে দুটো ডিস্ক, সো এটা একটা ডিস্ক আছে, দিস ইজ আনাদার ডিস্ক। তো ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম যখন বলছো, তখন ইট কাম ডাউন টু I1 ইন্টু ওমেগা 1 প্লাস I2 ইন্টু ওমেগা 2, সো দ্যাট ইজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম বিফোর দে হ্যাভ অ্যাটাচড। সো ওয়ান্স দে হ্যাভ অ্যাটাচ, মানে এই ডিস্কটা কি হচ্ছে, এরকম ভাবে ঘুরতে 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 এসে লেগে যাচ্ছে, তো যখন লেগে যাচ্ছে সিনারিওটা কিরকম হচ্ছে না, এই ডিস্কটা এরকম ভাবে লেগে গেছে, তার নিচে এই ডিস্কটা এরকম ভাবে লেগে বসে আছে, মানে এটা I1, এটা I2,
but at that time they have a common velocity, that is omega. কারণ দুটো জোড়া লেগে গেছে, দুটো একটার উপর প্রথমে উপরটা ঘুরছিল, তাহলে নিচেরটা ঘুরছিল, ঘুরতে 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 এসে নিচেরটা জোড়া লেগে গেছে। এটা আকাশেরই অঙ্ক, মেডিকেলের আর কি। So ultimately this will become কত হবে না I1 plus I2 এই দুটো into omega. So common velocity you can find from here, omega is equal to I1 into omega 1 plus I2 into omega 2 divided by I1 plus I2. So you get to see these things. So option 3 is the correct. তো এরকম তুমি অঙ্কগুলোকে এইভাবে দেখতে পারো, এই ধরনের অঙ্কগুলি মোটামুটি আমরা দিয়ে থাকবো নিটের। সো এই টাইপের কোয়েশ্চেন্স পেপার আমি নেক্সট দিন একটা তোমাদের যে 9 তারিখের এমসিকিউ বেস কোয়েশ্চেন হবে, স্কুল লেভেল তো তোমরা দিয়ে এসছো, 8 তারিখের টেস্ট না, এমসিকিউ বেস কোয়েশ্চেন যেটা হবে তার একটা কোয়েশ্চেন পেপার আমি 9 তারিখে কোয়েশ্চেন পেপারটা ডিসকাস করবো, যে কিরকম ধরনের কোয়েশ্চেন পেপার হয়। যারা আগে দিয়ে আসছে এতদিন ধরে তারা জানো, তো একটা পুরো টোটাল কোয়েশ্চেন পেপার আমি ডিসকাস করে দেবো। মানে ইট উইল বি নিট অ্যান্ড ডাব্লিউবিজি স্ট্যান্ডার্ড, বাট ডোন্ট মানে অতটা নেগলেক্ট করো না, নিট অ্যান্ড ডাব্লিউবিজি হতে হবে তোমাকে 45 কোয়েশ্চেন্স করতে হবে 1 ঘন্টা 10 মিনিটে, এটাও মাথায় থাকে যেন। মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য 8th প্রবলেম, আই এম টকিং অ্যাবাউট দ্য 9th এক্সামস। সো 9th এক্সামে তোমায় 45টা কোয়েশ্চেন্স করতে হবে, 1 ঘন্টা 10 মিনিট তুমি টাইম পাবে, 180 নম্বর তোমাকে নামাতে হবে, which is actually a NEET standard or WBG standard, mainly NEET standard. ওকে, তো দেখা যাক তাতে কিরকম পারফর্ম হয়। চলো, আর যেই মেন গুলো বেসিক্যালি আমরা এতে করি, সিএমটি তে করি। চলো বাই।